ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব আপনি যদি ট্র্যাডিশনাল ওয়েতে ইম্পোর্ট বিজনেস করতে যান বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। আপনার যদি টার্গেট থাকে যে আপনি শুধুমাত্র ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি পরের ক্লাসে স্কিপ করতে পারেন। আজকে আমরা শেয়ার করব যে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় এবং সেই ডকুমেন্টসগুলো আপনি কীভাবে কালেক্ট করতে পারেন। বাংলাদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করতে গেলে আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে আপনি কোন ধরনের কোম্পানি ফরমেশন করবেন। আপনি কি একা বিজনেস করবেন, নাকি আপনার পার্টনারশিপে করবেন, নাকি লিমিটেড কোম্পানি দিবেন। আপনি যদি একা বিজনেস করেন সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স দিয়ে স্টার্ট করতে পারেন, বাট আপনি যদি লিমিটেড কোম্পানি দেন তখন আপনার আরজিএসসি থেকে আগে কোম্পানি ফরমেশনটা করতে হবে, কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। সেটা আপনি নিজে নিজেও করতে পারেন অথবা আপনি ভালো একটা অ্যাডভোকেট দিয়ে সেটা করিয়ে নিতে পারেন। এরপর গিয়ে আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে, টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে, আপনার পার্সোনাল টিন প্রয়োজন হবে, কোম্পানির নামে টিন প্রয়োজন হবে। তারপর আপনার কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, যেটা হতে হবে এডি ব্রাঞ্চ, অথরাইজড ডিলার যে ব্রাঞ্চগুলো আছে সেখানে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। অথরাইজড ডিলার ব্যাংকে এই জন্য করতে হবে যেহেতু আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করব, আমাদের ফরেন অনেক ট্রানজ্যাকশন থাকবে, ফরেন ডলার এক্সচেঞ্জ করতে পারে, ট্রানজ্যাকশন করতে পারে, এরকম ব্যাংকে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে আইআরসি সার্টিফিকেট, যেটাকে আমরা বলি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখন চলেন স্ক্রিন আমরা দেখি আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং সেই ডকুমেন্টসগুলো আমরা কিভাবে অনলাইনে আবেদন করতে পারি। ম্যাক্সিমাম ডকুমেন্ট আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করতে গেলে আপনাকে প্রথমেই আপনার যে বিজনেস টাইপ সেটা ডিটারমাইন করতে হবে। আমরা দ্বিতীয় ক্লাসে কথা বলেছিলাম আপনার প্রথম কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেকশন করা, অর্থাৎ আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করবেন সেটা আপনাকে সিলেক্ট করে ফেলতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস টাইপটা আপনাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। আপনি কি নিজে সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস করবেন, নাকি আপনি পার্টনারশিপ বিজনেস করবেন, নাকি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি বিজনেস করবেন, এই বিষয়টা আপনাকে ডিটারমাইন করতে হবে। আমরা অবশ্য এই ক্লাসে বিস্তারিত কথা বলবো বিভিন্ন ধরনের বিজনেস টাইপ নিয়ে এবং আপনি কোনটা করলে আপনার জন্য ভালো হয় সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপর সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমি আমার স্ক্রিনটাও শেয়ার করে দিব যেন আপনাদের সহজে বুঝাতে পারে বিষয়গুলো। কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনি যদি একা বিজনেস করেন, লাইক আপনি যদি সোল প্রোপ্রাইটরশিপ নিয়ে বিজনেস করেন, সেই ক্ষেত্রে আপনি প্রথমেই ট্রেড লাইসেন্সটা কালেক্ট করবেন। বাট যদি আপনি পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে বিজনেস করতে চান, সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের আগে আপনাকে আরজিএসসিতে রেজিস্ট্রেশন করতে হবে। আরজিএসসি হচ্ছে মেইনলি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম, আমরা শর্ট এটা আরজিএসসি বলি। আরজিএসসির হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে আরজিএসসির ব্রাঞ্চ আছে। আপনি যে কোনো একটা ব্রাঞ্চে গিয়ে আপনার কাজগুলো করে নিতে পারবেন। আরজিএসসিতে রেজিস্ট্রেশন করার সময় বেশ কিছু বিষয় আছে। এখানে আপনাকে নামের ছাড়পত্র নিতে হবে, লাইক আপনি যেই কোম্পানির নামটা দিচ্ছেন সেটা বাংলাদেশে অন্য কোনো বিজনেসের নাম আছে কিনা সেটা তারা ভেরিফাই করবে। যেমন আপনি চাইলেই কিন্তু আপনার কোম্পানির নাম প্রাণ আরএফএল দিতে পারবেন না, আপনি চাইলেই আপনার কোম্পানির নাম গ্রামীণ ফোন দিতে পারবেন না, যেহেতু এগুলো অলরেডি রেজিস্টার্ড কোম্পানি। সো আপনি যদি আপনার বিজনেসটা আরজিএসসিতে রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে বিজনেসের একটা ইউনিক নাম দিতে হবে যেটা ইতিমধ্যে অন্য কোনো বিজনেস ইউজ করেনি। আপনার নামের ছাড়পত্র নিতে হবে এবং এটার জন্য একটা ব্যাংক ড্রাফট আছে, একটা ফি আছে, সেগুলো আপনাকে দিতে হবে। তারপর আরজিএসসিতে আপনার কোম্পানিটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি চাইলে পার্টনারশিপ রেজিস্ট্রেশন করতে পারেন, আপনি চাইলে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন। পাশাপাশি নতুন একটা কোম্পানি টাইপ এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে বেশ কয়েক বছর আগে, সেটা হচ্ছে একক ব্যক্তি মানে সিঙ্গেল মালিকানার একটা কোম্পানির অপশন এখানে আছে। আপনি চাইলে সেই কোম্পানিটা করতে পারেন যেটা শুধুমাত্র একজন ব্যক্তি সব কিছু ওন করে। আর যদি আপনি পার্টনারশিপ বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 20 জন এবং সর্বনিম্ন 2 জন পার্টনার থাকতে পারবে সেই বিজনেসে। এবং আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন, সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 50 জন পর্যন্ত আপনি পার্সন সেখানে ইনক্লুড করতে পারবেন। এখন আপনি সোল প্রোপ্রাইটরশিপ করবেন, নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন, নাকি পার্টনারশিপ করবেন, সেটা আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। এবং প্রত্যেকটা বিজনেস টাইপে কিন্তু আলাদা আলাদা সুযোগ সুবিধা আছে। বিশেষ করে আমি বলবো আপনি যদি বিজনেসটাকে অনেক লং টার্ম ধরে নিয়ে যেতে চান, আপনি যদি বিজনেসটাকে অনেক বড় করতে চান, আপনি যদি আপনি যদি চান যে আপনার উত্তরাধিকাররাও এই বিজনেসটা করতে পারবে, বংশ পরম্পরায় এই বিজনেসটা চলতে থাকবে, সেই ক্ষেত্রে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানিটা পিক করতে পারেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি পিক করলে
তাহলে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা এখান থেকে পাবেন। এইসব নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে আমি যেহেতু একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছি, আপনি যদি সিঙ্গেল বিজনেস করেন লাইক সোল প্রপ্রাইটরশিপ, সেক্ষেত্রে আপনি প্রথমেই হচ্ছে ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। ট্রেড লাইসেন্সটা আপনি যদি ইউনিয়ন পরিষদে থাকেন সেখান থেকে নিতে পারেন, পৌরসভা থেকে। দেন আপনি যদি সিটি কর্পোরেশনে থাকেন সেখান থেকে আপনি ট্রেড লাইসেন্সটা কালেক্ট করতে পারেন, এটা ম্যান্ডেটরি। বাট ওই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন বা আপনি যদি পার্টনারশিপ করেন বা আপনি যদি একক মালিকানা যে কোম্পানি সেটা করেন, সেক্ষেত্রে আপনাকে আগে আরজিএসসিতে বা জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে, তারপর আপনি ট্রেড লাইসেন্সে যাবেন। বাট আপনি যদি একাই বিজনেস করেন সোল প্রপ্রাইটরশিপ, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে আপনার বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন। ট্রেড লাইসেন্স আপনি দুইভাবে নিতে পারেন, যেটা বললাম, পৌরসভা থেকে নিতে পারেন এবং আপনি সিটি কর্পোরেশন থেকে নিতে পারেন। আর ট্রেড লাইসেন্স করতে মোটামুটি 2 থেকে 3 দিন সর্বোচ্চ সময় লাগে এবং এটা ক্ষেত্র বিশেষে আপনার খরচ 2000 থেকে 7000 6000 পর্যন্ত হতে পারে। এবং বিজনেসের ধরন যেটা দিতে হয় আমাদেরকে ট্রেড লাইসেন্সে, সেটা অবশ্যই খুবই কেয়ারফুলি দিবেন। আপনি যদি শুধুমাত্র ইম্পোর্ট করার চিন্তা করেন তাহলে আপনি দিবেন আমদানিকারক। আপনি যদি শুধুমাত্র এক্সপোর্ট করার কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে রপ্তানিকারক। বাট আপনি যদি দুটো একসাথে করতে চান, লাইক আমি ইম্পোর্টও করব এক্সপোর্টও করব, অনেকের ইম্পোর্ট এক্সপোর্ট একসাথে করতে হয়। লাইক আপনি এমন একটা প্রোডাক্ট এক্সপোর্ট করেন যেটার জন্য আপনার র মেটেরিয়ালস বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, তারপর সেটা জিনিসটা তৈরি করতে হয় প্রোডাক্টগুলো, তারপর সেটা আপনি এক্সপোর্ট করেন। সেই ক্ষেত্রে আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে আমদানি, রপ্তানি এবং সরবরাহকারক। এই 3টা টপিক আপনাকে একসাথে আপনার ট্রেড লাইসেন্সে ইনক্লুড করতে হবে। এখন আপনি যদি ট্রেড লাইসেন্সে দিয়ে থাকেন শুধুমাত্র আমদানিকারক, সেক্ষেত্রে আপনি কিন্তু রপ্তানি করতে পারবেন না। আবার আপনি যদি ট্রেড লাইসেন্সে দিয়ে রাখেন রপ্তানিকারক, সেক্ষেত্রে আপনি আমদানি করতে পারবেন না। সো এই বিষয়গুলো আপনাকে কেয়ারফুলি ফিল আপ করে দেন আবেদনটা করে ফেলতে হবে। ট্রেড লাইসেন্স হয়ে গেলে আপনার প্রয়োজন হবে টিন। টিন 2 ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তিগত টিন, আপনার ইন্ডিভিজুয়াল টিন যেটাকে আমরা বলি, সেটা আপনার নিজের নামে হবে, এবং আরেকটা হচ্ছে কোম্পানি টিন। কোম্পানি টিনটা কোম্পানির নামে হয় এবং টিনটা টিআইএন যেটা আমরা বলি সেটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বলে। সেটা আপনি অনলাইনে মাত্র 2 থেকে 3 মিনিটে কিন্তু নিয়ে নিতে পারবেন অনলাইনে আবেদন করে, সেটা আমরা স্ক্রিন শেয়ার করব। এরপর আপনার প্রয়োজন হবে হচ্ছে বিন, যেটাকে আমরা বলি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। অনেকে ভ্যাটও বলে থাকে, এক একজন এক এক কিছু বলে, এটা হচ্ছে বিন। এই বিনটাও আপনি খুব সহজে এনবিআর থেকে আবেদন করে নিয়ে নিতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আপনি যদি পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে যান সেক্ষেত্রে আপনার বিনটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা বিজনেসেই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিনটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনি চাইলে পরে নিতে পারেন, আপনি চাইলে শুরুতেও নিতে পারেন, বাট প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে আপনার এটা আগেই নিয়ে ফেলতে হবে। অনেকে বিনটা একটু লেট করে নিতে বলে, কারণ বিন যদি আপনি নিয়ে নেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতি মাসেই আপনার কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়। টিনের পরে আমাদের প্রয়োজন হচ্ছে বিন। এরপর আপনার লাগবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট হবে না এবং আপনার নিজের নামে যে নর্মাল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু হবে না। ব্যাংক অ্যাকাউন্টটা হতে হবে আপনার কারেন্ট অ্যাকাউন্ট, যেটা আপনার অর্গানাইজেশনের নামে। অর্থাৎ আপনি আপনার কোম্পানির নামে বা আপনার প্রতিষ্ঠানের নামে যেই ট্রেড লাইসেন্সটা করেছেন যেই নামে, সেই একই নামে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে, যেটা আপনার বিজনেস অ্যাকাউন্ট যেটা আমরা বলি। এই অ্যাকাউন্ট আপনাকে করে ফেলতে হবে, এবং অ্যাকাউন্টে যখন করবেন আপনি যে কোনো নর্মাল ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা করলে হবে না। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে অথরাইজড ডিলার যে ব্যাঙ্কগুলো আছে, যেগুলোকে আমরা অ্যাডি ব্রাঞ্চ বলে থাকি, অর্থাৎ যারা ফরেন এক্সচেঞ্জ যে বৈদেশিক মুদ্রার যে লেনদেনগুলা সেগুলো যারা করতে পারে, শুধুমাত্র ওইসব ব্রাঞ্চ থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টটা করে ফেলবেন। এবং অ্যাকাউন্টটা করার পর আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর আপনি সেখান থেকে একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কালেক্ট করে নেবেন। তাহলে এখন পর্যন্ত গেল আমাদের ট্রেড লাইসেন্স, টিন, বিন এবং ব্যাংক অ্যাকাউন্ট। এরপর আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ। দেখেন, অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ বলতে আপনি চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিতে পারেন। বাংলাদেশের 64 জেলায় 64টা চেম্বার অফ কমার্স আছে। আপনি সেখানে তাদের যে সদস্য ফর্ম যেটা আছে সেই সদস্য ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট একটা ফি থাকতে পারে, সেটা দিয়ে আপনি সেখানে মেম্বারশিপ নিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আপনি যে ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবেন সেই ধরনের প্রোডাক্টের কিছু ডেডিকেটেড অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকেও আপনি মেম্বারশিপ নিতে পারেন। যেমন আপনি যদি গার্মেন্টস এক্সপোর্ট করেন সেক্ষেত্রে আপনি বিজিএমই এর মেম্বারশিপ নিতে পারেন। আপনি যদি ফ্রুটস টাইপের আইটেমগুলা বা ভেজিটেবল আইটেমগুলা এক্সপোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি
একটা অর্গানাইজেশন আছে মেবি বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ওইখানের আপনার মেম্বারশিপ নিতে হবে। তো আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে যাব। আমি রিকমেন্ড করবো আপনি যদি একটু নোট ডাউন করে রাখেন তাহলে বিষয়গুলো আপনার জন্য পরবর্তীতে হেল্পফুল হতে পারে। চেম্বার অফ কমার্স হয়ে গেলে আমাদের সে কাঙ্ক্ষিত সার্টিফিকেটের দিকে আমরা যাব, যেটা হচ্ছে আইআরসি ইআরসি সার্টিফিকেট। আইআরসি স্ট্যান্ডস ফর ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইআরসি স্ট্যান্ডস ফর এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। খুবই সিম্পল। আপনি যদি ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনি আইআরসি সার্টিফিকেট নিতে পারেন, আপনি যদি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে আপনি ইআরসি সার্টিফিকেট নিতে পারেন। আবার আপনি যদি দুটো একসাথে করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি আইআরসি ইআরসি দুইটা সার্টিফিকেট একসাথে নিতে পারেন। এবং এই সার্টিফিকেটটা করতে আপনার 8 থেকে 12,000 টাকার মতো খরচ হতে পারে। 5 থেকে 7 দিনের মধ্যে আপনি অনলাইনে আবেদন করে এই সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে পারবেন। এতটুকু আমাদের হয়ে গেলে এরপর আমাদের প্রয়োজন হবে ইপিবি সার্টিফিকেট, যেটা হচ্ছে বাংলাদেশের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেটা আছে সেটার একটা সার্টিফিকেট লাগবে। সেটা যদি আপনি পেয়ে যান দেন ইউ আর রেডি টু গো। এতটুকু যদি আপনি স্টেপগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনি লিগালি বাংলাদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে পারবেন। তো আমরা তো একটা ওভারঅল ধারণা দিলাম, এখন আমরা স্ক্রিনে যাব। স্ক্রিনে গিয়ে আমরা আরও বিস্তারিত জানবো এই বিষয়গুলো কি এবং কিভাবে আপনারা কোথা থেকে এই ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারেন। চলেন তাহলে স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমেই আমি কথা বলবো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টটা প্রয়োজন সেটা নিয়ে, যেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স হচ্ছে আমাদের যে কোনো বিজনেস করতে গেলেই সর্বপ্রথম যে ডকুমেন্টটা লাগে সেটা। ট্রেড লাইসেন্সকে যদি আপনি আলাদা করেন সেক্ষেত্রে ট্রেড অর্থ হচ্ছে বাণিজ্য বা বিজনেস, আর লাইসেন্স অর্থ হচ্ছে আপনার একটা পারমিশন বা সনদপত্র। অর্থাৎ আপনি যে বাংলাদেশে বিজনেস করবেন সেটার একটা পারমিশন বা সনদপত্র হচ্ছে এই ট্রেড লাইসেন্স, যেটা ছাড়া আপনি কোনোভাবেই বাংলাদেশের কোনো জায়গাতেই বিজনেস করতে পারবেন না। তো যে কোনো বিজনেস করতে গেলে আমাদের সর্বপ্রথম এই ট্রেড লাইসেন্সটা প্রয়োজন হবে। এবং যেহেতু আমরা ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমাদের ট্রেড লাইসেন্সটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া আপনি সামনের দিকে এক পাও আগাতে পারবেন না। ট্রেড লাইসেন্স অনেকগুলো দিক থেকেই আমাদের জন্য জরুরি। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার বিজনেস এক্সপিরিয়েন্স দেখাতে গেলে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের সাথে যদি আপনি কোলাব করতে চান, কোনো একটা চুক্তি করতে চান, সেক্ষেত্রেও আপনার এই ট্রেড লাইসেন্সটা আপনাকে হেল্প করবে। পাশাপাশি যে কোনো ধরনের আইনি বাধা, তারপর আপনার বিভিন্ন ধরনের লিগ্যাল টার্মস এগুলোর সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনার ট্রেড লাইসেন্সটা মাস্ট এবং ম্যান্ডেটরি। ট্রেড লাইসেন্স না করলে বাংলাদেশে কিন্তু আপনার বিভিন্ন ধরনের আইন আছে, ধারা আছে, সেই ধারাগুলো মোতাবেক আপনাকে শাস্তি পেতে হবে। কেউ যদি ট্রেড লাইসেন্স ছাড়া বিজনেস করে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। পাশাপাশি সে যতদিন বিজনেস করবে প্রতিদিনের জন্য তাকে 500 টাকা করে আরও অতিরিক্ত জরিমানা করতে পারে। সো এই কারণেই ট্রেড লাইসেন্সটা অবশ্যই আপনি যে কোনো বিজনেস করতে গেলে ম্যান্ডেটরি, অবশ্যই ট্রেড লাইসেন্সটা শুরুতে আমাদের প্রয়োজন হবে। ট্রেড লাইসেন্স আমরা যেভাবে আলোচনা করেছি, আপনি যদি সিটি কর্পোরেশনে থাকেন সেক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্সটা নিতে পারেন। আপনি যদি ইউনিয়ন পরিষদে থাকেন, পৌরসভাতে থাকেন, সেখান থেকে ট্রেড লাইসেন্সটা নিতে পারেন। অর্থাৎ বাংলাদেশের যে স্থানীয় সরকার আছে সেখান থেকে আপনি ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে পারবেন। এবং ট্রেড লাইসেন্সের জন্য আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে? ট্রেড লাইসেন্সের জন্য আপনার বেসিকলি খুবই অল্প কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, এটা খুব সহজেই আপনি কালেক্ট করতে পারবেন। যদি আপনি প্রোপ্রাইটরশিপ বা যে সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস যেটা আমরা বলি, যদি আপনি সেটা করতে চান সেক্ষেত্রে আপনার 3টা ডকুমেন্ট লাগবে। একটা হচ্ছে আপনার যে দোকান ভাড়া বা অফিস ভাড়ার যে চুক্তিপত্র আপনার মালিকের সাথে, অর্থাৎ বাড়ির মালিক বা বিল্ডিংয়ের মালিক অথবা আপনার অফিসের মালিক যার সাথে আপনার চুক্তিপত্র হবে, সেটার একটা সত্যায়িত কপি লাগবে। দেন হচ্ছে যদি আপনার নিজেই সেই দোকানটা ওন করেন বা সেই অফিসটা ওন করেন সেক্ষেত্রে ইউটিলিটি বা আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স পরিশোধের যে ফটোকপি থাকে, যে কি বলে সেটাকে, ওই যে হোল্ডিং ট্যাক্স যেটা আমরা পরিশোধ করি, সেটার একটা ফটোকপি দিতে হবে আপনাকে। এরপর আপনার প্রয়োজন হবে হচ্ছে আপনার যে আপনি যদি নিজে আবেদন করেন আপনার নিজের 3টা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এরপর আপনার প্রয়োজন হবে হচ্ছে ভোটার আইডি কার্ড। এই 3টা ডকুমেন্ট দিলে আপনি হচ্ছে আপনার যে প্রোপ্রাইটরশিপ সেটার ট্রেড লাইসেন্সটা আবেদন করতে পারবেন। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন,
আপনি যখন ট্রেড লাইসেন্সটা আবেদন করবেন, আপনি যেই অ্যাড্রেসটা দিবেন সেটা যেন একটা প্রপার অ্যাড্রেস হয়। আপনি যদি আপনার বাসার অ্যাড্রেস দিয়ে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন, সেটা কিন্তু সিটি কর্পোরেশন বা আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা এটা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। আপনি এমন একটা অ্যাড্রেস দিবেন যেখানে আসলেই আপনার ফিজিক্যাল দোকান আছে, বিজনেস আছে বা অফিস আছে, এবং এটা যেন একটা কমার্শিয়াল বিল্ডিংয়ে হয়, সেটা মাথায় রেখে আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এরপর আসি পার্টনারশিপ বিজনেসের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে। মনে রাখবেন, প্রত্যেকটা ট্রেড লাইসেন্সের জন্যই কিন্তু আপনার যে দোকান ভাড়া বা অফিস ভাড়া সেটার চুক্তিপত্র প্রয়োজন হবে। আর বাকি ডকুমেন্টসগুলো অলমোস্ট সেম, একটু ডিফারেন্ট আছে আর কি। তো পার্টনারশিপ বিজনেসের জন্য আপনার দোকান ভাড়ার চুক্তিপত্র লাগবে, 300 টাকার স্ট্যাম্পে আপনার যে পার্টনারশিপের যে চুক্তি হয়েছে আপনার পার্টনারদের সাথে সেটার একটা ফটোকপি লাগবে। তারপর ম্যানেজিং পার্টনারের 3 কপি ছবি প্রয়োজন হবে, ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে, এতটুকুই। কোম্পানির ক্ষেত্রেও আমাদের সেমভাবে দোকান ভাড়ার চুক্তিপত্রের যে সত্যায়িত কপি সেটা প্রয়োজন হবে। তারপর আপনার প্রয়োজন হবে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, যেটা আপনি যখন জয়েন্ট স্টকে আপনার কোম্পানিটা রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে আপনাকে এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা প্রোভাইড করবে। এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে মেমোরেন্ডাম ও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই ডকুমেন্টগুলো আপনি যখন আরজেসিতে বা জয়েন্ট স্টকে আপনার কোম্পানিটা রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে আপনাকে প্রোভাইড করা হবে। এই কারণেই আমরা এই কোর্সের এই ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে আপনি যদি লিমিটেড কোম্পানি করেন বা আপনি যদি পার্টনারশিপ কোম্পানি করেন, সেই ক্ষেত্রে আপনাকে আগে জয়েন্ট স্টকের যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলতে হবে। তারপর হচ্ছে আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন। আর যদি আপনি নিজেই বিজনেস করেন, সোল প্রোপ্রাইটরশিপ, সেই ক্ষেত্রে আপনি যদি কোম্পানিটা রেজিস্ট্রেশন নাও করেন সমস্যা নেই, আপনি ট্রেড লাইসেন্স দিয়ে আপনার বিজনেসটা শুরু করতে পারবেন। যাই হোক, কোম্পানির ক্ষেত্রে আমাদের আরেকটা ডকুমেন্ট প্রয়োজন হবে, যেটা হচ্ছে আপনার যে এমডি থাকবে কোম্পানির, ম্যানেজিং ডিরেক্টর, তার 3 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। অর্থাৎ এখানে যে আবেদন করবে তারই ছবিটা ট্রেড লাইসেন্সে থাকবে। আপনি ম্যানেজিং ডিরেক্টরের যে ছবিটা দিবেন সেটাই কোম্পানির ক্ষেত্রে ট্রেড লাইসেন্সে শো করবে। দেন হচ্ছে পার্টনারশিপের ক্ষেত্রেও ম্যানেজিং পার্টনারের যে 3 কপি ছবি থাকবে সেটা শো করবে। আর যদি আপনি প্রোপ্রাইটরশিপ বিজনেসের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি নিজেই যেহেতু আপনার এই বিজনেসের ওনার, আপনার ছবি এখানে শো করবে। এরপর আরও কিছু টাইপ আছে বিজনেসের, সেগুলো আমরা এখন কথা বলবো না, কারণ সেগুলো আমাদের প্রয়োজন নেই ইম্পোর্ট এক্সপোর্টের জন্য। আমরা মোটামুটি এই 3টা টপিকেই থাকবো। আমাদের সোল প্রোপ্রাইটরশিপ আছে, পার্টনারশিপ আছে, দেন লিমিটেড কোম্পানি আছে। এই 3টা ক্যাটাগরিতে আপনি ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারেন। ট্রেড লাইসেন্সটা মূলত আপনি সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে কালেক্ট করে নিতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার বিজনেসের যতগুলো শাখা থাকবে বা যতগুলো ব্রাঞ্চ থাকবে, যতগুলো অফিস থাকবে, প্রত্যেকটার জন্য কিন্তু আপনার আলাদা আলাদা ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। অর্থাৎ সহজভাবে যদি বলতে চাই, আপনার বিজনেসের যতগুলো ঠিকানা থাকবে ততগুলো ঠিকানার জন্য আপনার আলাদা আলাদা ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। এই জন্য ট্রেড লাইসেন্সে দেখবেন আপনি যে ঠিকানাটা দিবেন আপনি সেই ঠিকানা অনুযায়ী আপনার ট্রেড লাইসেন্সটা হয়। এই কারণে আপনি যখন বিভিন্ন ধরনের লোকেশনে আপনার অফিস, ব্রাঞ্চ, শাখা যে কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়। এবং ট্রেড লাইসেন্স না করলে আপনি কিন্তু বাংলাদেশে বৈধ ব্যবসায়ীর মধ্যে পড়বেন না, আপনি কিন্তু ইলিগাল হয়ে যাচ্ছেন এবং যে কোনো সময় যে কোনো আইনি বাধা বা শাস্তির সম্মুখীন আপনাকে হতে পারে। ট্রেড লাইসেন্স সম্পর্কে আমরা আমরা এবার জানবো হচ্ছে TIN বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সেটা কিভাবে আমরা অনলাইনে মাত্র 2 মিনিটে আবেদন করতে পারি সেটা একটু দেখে আসি। ওকে, এখন আমরা দেখব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি একটা ইটিন অনলাইন থেকে আবেদন করতে পারেন। আমরা গুগলে চলে এসেছি। আপনি যে কোনো ব্রাউজার থেকে আপনার মোবাইল, কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্সেস করে যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগলে চলে আসবেন, বা যে কোনো সার্চ ইঞ্জিনে চলে গেলেই হবে। সেখানে আপনি লিখবেন হচ্ছে ইটিন, এই যে চলে আসছে ইটিন রেজিস্ট্রেশন বা ইটিন বিডি, যে কোনো একটা লিখে যদি আপনি সার্চ করেন চলে আসবে। আমরা ইটিন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। একদম শুরুতেই আপনার যেই লিঙ্কটা আসবে সেখানে হচ্ছে আমরা ইটিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। এই যে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকেই হচ্ছে আপনি ইটিন আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু অপশন আছে, হোম, লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগেট পাসওয়ার্ড, থার্ড পার্টি ভেরিফিকেশন, দেন এখান থেকে রিটার্ন ভেরিফাই করা যায়। এখান থেকে আপনি যেটা করবেন, আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে আপনি লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে আপনি রেজিস্টার করবেন। আমরা একটা রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আপনার একটা ইউজার আইডি দিতে হবে। আমি ইউজার আইডি দিয়ে দিব হচ্ছে ব্যবসা পাঠ। এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
ওকে, আমি সহজে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন আপনার মনে থাকে এরকম। ওকে, আমরা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে বলছে, যেটা আপনি আপনার পাসওয়ার্ডটা যদি আপনি কখনো ভুলে যান, আপনার পাসওয়ার্ডটা রিকভার করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। এখান থেকে আপনি যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন, সিকিউরিটি কোয়েশ্চেনটা সেট করতে পারবেন। আমি কি দিব, কালার দিয়ে দিই। ওকে, ব্ল্যাক দিয়ে দিলাম। আপনি যে কোনো কিছুই দিতে পারেন। কান্ট্রি বাংলাদেশ, এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। আমরা আমাদের ব্যবসা পাটের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিব। ওকে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার সচল একটা ইমেল অ্যাড্রেস এখানে দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি যখন লগ ইন করতে যাবেন, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা রিকভার করতে পারবেন না। ওকে, আমরা এখানে একটা ইমেল দিয়ে দিব। gmail.com। ওকে, দেন এখানে একটা ভেরিফিকেশন লেটার দিয়েছে আমাদেরকে। এটা মেবি MWQ ওকে, এখন আমরা যদি রেজিস্টারে ক্লিক করি, আমাদের ওকে, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন কিন্তু আমরা করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট এখানে এই যে বাংলাদেশের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেটা আছে, এনবিআর যেটাকে আমরা বলি, এখানে খুব সহজেই কিন্তু আপনি ইটিনের জন্য অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। এরপর আপনি ইটিনটা আবেদন করতে পারবেন। যাই হোক, এখানে আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি। একটা SMS আমাদের মোবাইলে ওরা সেন্ড করে দিয়েছে, সেই কোডটা এখানে দিতে হবে। দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আমরা সেই কোডটা একটু দিয়ে দিই, 221721। ওকে, আমরা অ্যাক্টিভেট করে ফেলি। আপনিও একইভাবে এখান থেকে ইটিনের জন্য আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। আমাদেরকে বলা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমরা এখন লগ ইন করতে পারবো। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে লগ ইন করে ফেলবো। দেখেন চলে আসছে কিন্তু আমাদের যে ইউজার ড্যাশবোর্ড বা ইউজার ইন্টারফেস, সেটা কিন্তু চলে আসছে। খুবই সহজে ইটিনে আবেদন করতে পারবেন। অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের যে কম্পিউটার সার্ভিস যেখানে দেওয়া হয়, প্রিন্টের দোকান যেগুলো থাকে, সেখানে গিয়ে খুবই অনাকাঙ্ক্ষিতভাবে 500 টাকা 1000 টাকা দিয়ে ইটিনের জন্য আবেদন করে। এটা খুবই সহজ একটা কাজ। আমি যে প্রসেসে কম্পিউটার থেকে দেখালাম, আপনি একই প্রসেসে, আপনার যদি কম্পিউটার কাছে না থাকে, আপনি মোবাইল ফোন থেকেও কিন্তু একই প্রসেসে ইটিনের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লিকেশন আছে, এখান থেকে আমরা টিন আবেদন করতে পারবো। এখান থেকে ফাইল ট্রান্সফার করতে পারবেন, এখান থেকে কন্ট্যাক্ট চেঞ্জ করতে পারবেন। টিন সার্টিফিকেট যখন আপনি আবেদন করে ফেলবেন, সেটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি যেটা করবেন, টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখন আপনাকে এখানে যে ইনফরমেশনগুলো দিতে বলা হবে, সেই ইনফরমেশনগুলো আপনি একটু কেয়ারফুলি ফিল আপ করে খুব সহজে ইনস্ট্যান্ট একটা টিন এখান থেকে আবেদন করতে পারবেন। এখান থেকে বলা হচ্ছে পারপাস অফ টিন, আপনি কী কারণে টিনটা চাচ্ছেন। আপনি কি ট্যাক্সেবল যে আপনার ইনকামটা আছে, যেটা থেকে আপনি ট্যাক্স দিতে চাচ্ছেন, যে ইনকামটা আছে সেটা ডিক্লেয়ার করতে চাচ্ছেন, এই জন্য আপনি টিন চাচ্ছেন, নাকি একটা ক্রেডিট কার্ডের জন্য আপনার টিন দরকার সেজন্য নিতে চাচ্ছেন, নাকি অন্য কোনো কারণ, নাকি আপনি জমি বিক্রি করবেন সেই জন্য আপনি টিন নিতে চাচ্ছেন। তো এখান থেকে আপনাদের যেই রিজনে আপনি টিনটা নিতে চাচ্ছেন, সেই রিজনটা এখানে দিয়ে দিবেন। দেন আমরা পরের স্টেপে যাব। তো এখানে আমরা যাব হচ্ছে আদার্স দিতে পারেন আপনি। দেন হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর, অর্থাৎ আমরা যে বলেছিলাম আপনি ইন্ডিভিজুয়াল টিন করতে পারেন, আপনি বিজনেসের জন্য টিন করতে পারেন। আপনি যদি নিজে বিজনেস করেন, সোল প্রোপ্রাইটরশিপ, সেক্ষেত্রে আপনি হচ্ছে নিজের যে টিন সেটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি পার্টনারশিপ, লিমিটেড কোম্পানি এগুলো আবেদন করেন, সেক্ষেত্রে আপনি কোম্পানির টিনটা এখান থেকে আবেদন করতে পারেন। আমি সাজেস্ট করব, আপনি যদি আপনার বিজনেসটাকে লং টার্ম ধরে বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে চান, বিজনেসটাকে বড় করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার নিজের একটা টিন করবেন, আপনার বিজনেসের জন্য একটা টিন করবেন। এখান থেকে আপনি প্রথমে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আপনার নিজের জন্য করতে পারেন, অথবা আপনি কোম্পানির জন্য করতে পারেন। ওই যে বললাম লিমিটেড কোম্পানি, সেটার জন্য করতে পারেন। আপনি পার্টনারশিপ যে কোম্পানি বা ফার্ম, সেটার জন্য করতে পারেন। এখানে আরও কিছু অপশান আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে না। আমরা যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করি,
দেন আপনার এখানে আরও দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে এনআইডি আছে আর একটা হচ্ছে এনআইডি নাই, বা মাইনরিটি বা ডিপেন্ডেন্ট এরকম যদি হয় সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের এনআইডি আছে আমরা হ্যাভিং এনআইডি দিব। আগে কিন্তু পাসপোর্ট দিয়েও ইটিন করা যেত, এখন কিন্তু পাসপোর্ট দিয়ে ইটিন করা যায় না, অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতেই হবে। ঠিক আছে, এনআইডি কার্ডটা সিলেক্ট করে আমরা নেক্সট ইয়াতে যাব। ইনকাম ক্যাটাগরি, আপনি কি করেন, আপনি কি সার্ভিস করেন নাকি আপনি কোনো প্রফেশনে আছেন নাকি আপনি বিজনেস করেন, আমরা বিজনেস দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করেন, আপনার বিজনেসটা কোন ডিস্ট্রিক্টে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আপনি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে বাংলাদেশের, তো এখান থেকে যে কোনো ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমরা চট্টগ্রাম দিলাম। দেন হচ্ছে আমাদের সোর্স অফ ইনকাম, আপনি কোন সোর্স থেকে ইনকাম করেন সেটা এখান থেকে দিতে হবে। আপনি ক্যাপিটাল গেইন দিতে পারেন, ইনকাম ফ্রম এগ্রিকালচার যদি কৃষি থেকে ইনকাম করেন সেটা দিতে পারেন, বিজনেস থেকে ইনকাম করলে সেটা দিতে পারেন, চাকরি থেকে ইনকাম করলে দিতে পারেন, আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে যদি আপনি ইনকাম করেন সেটা দিতে পারেন, আদার সোর্স থাকলে আদার সোর্স দিবেন, যদি আপনি ভাড়া টাড়া পেয়ে থাকেন সেটা দিবেন, যে কোনো কিছু আপনি এখান থেকে দিতে পারেন। আমরা বিজনেস প্রফেশন দিয়ে দিচ্ছি। সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ হলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, চলে আসছে আমাদের এখানে। দেখেন মেইন সোর্স অফ ইনকাম বা আপনার প্রধান আয়ের উৎস কি সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে, লোকেশনটা সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনাকে দিতে বলছে এখন বিজনেস টাইপ, বিজনেস লোকেশন। লোকেশন দিলে হচ্ছে আপনার এখানে লোকেশন দিতে হবে, বিজনেস টাইপ দিলে হচ্ছে আপনাকে এখান থেকে বিজনেস টাইপ দিতে হবে। আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমরা লোকেশনটা ক্লিক করলাম। এখানে দেখেন চিটংয়ের যতগুলো লোকেশন আছে সবগুলো চলে আসছে। আমরা এখান থেকে যদি একটু আমরা 24 নম্বর নওতাগ্রাবাদ এটা সিলেক্ট করি, নেক্সটে ক্লিক করি, দেন হচ্ছে আমাদের মেইন ইনফরমেশনগুলো চলে আসছে। এই ইনফরমেশনগুলো আপনাকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এখানে আপনার নাম দিতে হবে অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড, আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নামটা নির্ভুলভাবে এখানে দিয়ে দিবেন, আপনার জেন্ডার দিয়ে দিবেন, দেন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দিবেন, ন্যাশনাল আইডি কার্ড ওয়াইজ আপনার জন্ম তারিখ দিতে হবে, এখানে লিখে দিয়েছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তারপর পিতার নাম, মাতার নাম, যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে তার নাম, মোবাইল নাম্বার, দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা আমরা যেটা দিয়েছিলাম সেটা শো করছে, এটা চেঞ্জ করা যায় না, চেঞ্জ করা যাবে না, এটা একবার দিলে সেটাই থাকবে। তারপর হচ্ছে ফ্যাক্স যদি থাকে সেটা দিতে পারেন, ইমেল এটা চেঞ্জ করা যাবে না এখন, যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনার যে বর্তমান ঠিকানা আপনার নিজের সেটা এখানে দিতে হবে। আপনার লাইন 1, লাইন 2, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড এগুলো দিতে হবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেসটাও আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের মতোই হয় সেম, তাহলে আপনি টিক মার্ক দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে এখানে আদার বিজনেস, যদি আপনার কোনো অ্যাড্রেস থাকে, বিজনেস অ্যাড্রেস, ওয়ার্কিং অ্যাড্রেস বাংলাদেশের মধ্যে, সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন। এরপর আমাদেরকে নেক্সট দিতে হবে। নেক্সট দিলে হচ্ছে আপনি আপনার বাকি কাজগুলো ফিল আপ করে যদি আপনি সাবমিট করেন, খুব সহজেই আপনি কিন্তু আপনার ইটিনটা প্রিন্ট করে নিতে পারবেন। আমাদের ইটিনটা খুব সহজেই আমরা এইভাবে আবেদন করে নিয়ে নিতে পারি। এটার জন্য আমাদের কারো ধারস্থ হওয়ারও প্রয়োজন নেই, কারো কাছে যাওয়ারও দরকার নেই, কোনো টাকা পয়সা খরচ করারও দরকার নেই। এই প্রসেসে আপনি খুব সহজে আপনার নিজের ইটিনটা আবেদন করে নিতে পারবেন। এখন আমরা কথা বলবো চেম্বার অফ কমার্স নিয়ে। চেম্বার অফ কমার্স হচ্ছে মূলত বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের একটা সংগঠন। বাংলাদেশের 64টা জেলায় 64টা চেম্বার অফ কমার্স আছে। আপনি যে জেলায় আছেন বা যে জেলায় আপনি বিজনেস করবেন সেই জেলার চেম্বার অফ কমার্সের মেম্বারশিপটা আপনি নিয়ে নিতে পারবেন। এবং প্রত্যেকটা চেম্বার অফ কমার্সের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, কিছু নির্দিষ্ট ফর্ম থাকে এবং একটা ফি থাকতে পারে, সেগুলো ফিল আপ করে আপনি ফিটা দিয়ে আপনার চেম্বার অফ কমার্সের মেম্বারশিপটা নিয়ে নিতে পারবেন। চেম্বার অফ কমার্সের পাশাপাশি বাংলাদেশে নির্দিষ্ট প্রোডাক্ট ওয়াইজ কিছু অ্যাসোসিয়েশন আছে, আপনি চাইলে সেগুলোর মেম্বারশিপ নিতে পারেন। যেমন আপনি যদি গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে বিজিএমই এর মেম্বারশিপ নিতে পারেন। আপনি যদি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন যেটা সেটার মেম্বারশিপ নিতে পারেন। দেন যারা মেশিনারিজ নিয়ে বিজনেস করেন তাদের জন্য মেশিনারিজ অ্যাসোসিয়েশন আছে। তারপর আপনার গ্রোসারি নিয়ে যারা বিজনেস করে তাদের জন্য বাংলাদেশ গ্রোসারি বিজনেস অ্যাসোসিয়েশন আছে। এরকম অনেকগুলো অ্যাসোসিয়েশন কিন্তু বাংলাদেশে আছে। আপনি চাইলে যে কোনো একটা অ্যাসোসিয়েশন বা যে কোনো একটা চেম্বারের মেম্বারশিপ নিলে আপনার বিজনেসটা আপনি শুরু করতে পারবেন। আর সব চেম্বার অফ কমার্স কিন্তু বা সব অ্যাসোসিয়েশন কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত নয়। আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই
অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত এরকম অ্যাসোসিয়েশন বা চেম্বারের মেম্বারশিপ আপনাকে নিতে হবে। এরকম খুব বেশি চেম্বার বা অ্যাসোসিয়েশন বাংলাদেশে নেই, হয়তো 400-500 চেম্বার বা অ্যাসোসিয়েশন বাংলাদেশে আছে যেগুলো হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত। 64 জেলায় যে 64টা চেম্বার অফ কমার্স আছে সেখান থেকে মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন। আর চেম্বার অফ কমার্সের মেম্বারশিপটা আমাদের অনেক দিক থেকেই হেল্প করে। আপনি যদি কোনো একটা লাইসেন্স নিতে চান, যেমন আমরা যে আইআরসি ইআরসি সার্টিফিকেটগুলো আমাদের প্রয়োজন হবে, আমরা যে এই লাইসেন্সটার জন্য অ্যাপ্লাই করব সেটার জন্য কিন্তু আপনার একটা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ থাকতে হবে। এরকম আরও অনেক কিছু আছে। আপনি যদি সরকারি কোনো কাজ করতে যান সেক্ষেত্রেও আপনার এই চেম্বার অফ কমার্স মেম্বারশিপটা প্রয়োজন হবে। পাশাপাশি আপনি যখন চেম্বারের মেম্বারশিপ নেবেন, চেম্বারের মেম্বার হবেন, আপনি যদি এরকম প্রোডাক্ট ওয়াইজ অ্যাসোসিয়েশনগুলোর মেম্বার হন, সেই ক্ষেত্রে আপনি আপনার যে সিমিলার মাইন্ডেড পিপল বা সিমিলার ক্যাটাগরিতে বিভিন্ন প্রফেশনালসদের সাথে আপনার একটা নেটওয়ার্কিং করার সুযোগ তৈরি হবে এবং অনেক ধরনের ইনফরমেশন হেল্প আপনি সেখান থেকে আশা করতে পারেন। তো এই কারণেই চেম্বার অফ কমার্সটা আমাদের বিজনেসের জন্য একটা ম্যান্ডেটরি। এভাবে আপনি আপনার যে জেলা সেখানকার চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিতে পারেন এবং পাশাপাশি আপনি চাইলে প্রোডাক্ট ওয়াইজ যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেখান থেকেও মেম্বারশিপ নিতে পারেন। এখন আমরা কথা বলবো আপনার বিজনেসটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে। ক্লাসে আমরা যেভাবে আলোচনা করেছি, আপনি যদি একা বা সোল প্রোপ্রাইটরশিপ নিয়ে বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে বিজনেস করতে পারবেন। আপনি যদি পার্টনারশিপ ফার্ম বা লিমিটেড কোম্পানি নিয়ে বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আরজিএসসিতে আপনার বিজনেসটা রেজিস্ট্রেশন করতে হবে। আরজিএসসিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে আমরা আরজিএসসির অফিসিয়াল একটা ভিডিও দেখব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আরজিএসসিতে মূলত পার্টনারশিপ কোম্পানি, একক কোম্পানি এবং লিমিটেড কোম্পানি এগুলো রেজিস্ট্রেশন করা যায়। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার প্রত্যেকটা ইনফরমেশন প্রত্যেকটা জায়গায় অ্যাকিউরেট হতে হবে। আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের ধরন এবং আপনার বিজনেসের অ্যাড্রেস, এই তিনটা বিষয় যেন সব জায়গায় সেম থাকে। ট্রেড লাইসেন্সে যদি আপনি রপ্তানিকারক দিয়ে থাকেন, আপনার বাকি ডকুমেন্টসগুলোতেও কিন্তু রপ্তানিকারকই দিতে হবে। এখন আপনার ট্রেড লাইসেন্সে আপনি যদি আমদানিকারক দিয়ে রাখেন, আপনি সেই ক্ষেত্রে ইআরসি বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। আবার আপনি যদি রপ্তানিকারক দিয়ে রাখেন ট্রেড লাইসেন্সে, সেক্ষেত্রে আপনি আইআরসি সার্টিফিকেটটা নিতে পারবেন না। এই কারণে আপনাকে শুরু থেকেই খুব কেয়ারফুলি প্রত্যেকটা ফিল্ড, প্রত্যেকটা জায়গায় ওইভাবে সব কিছু দিয়ে আসতে হবে যেন জিনিসগুলো সিমিলার থাকে। কোম্পানির রেজিস্ট্রেশন নিয়ে আমরা শুরুতে একটা ধারণা নিয়েছিলাম, এখন আমরা আরজিএসসির অফিসিয়াল একটা ভিডিও দেখে আসি, তাহলে আমরা বিষয়টা সহজেই বুঝতে পারবো। বাংলাদেশে বিনিয়োগকারী হিসেবে চাহিদা অনুযায়ী আপনি ব্যবসার ধরন বুঝে আইনগতভাবে বিভিন্ন পদ্ধতিতে ব্যবসা নিবন্ধন করতে পারেন। তার মধ্যে একটি সিটি কর্পোরেশন থেকে সোল প্রোপ্রাইটরশিপ এবং অপরটি আরজেএসসি থেকে কর্পোরেট এন্টিটি নিবন্ধন। বাংলাদেশে সোল প্রোপ্রাইটরশিপ বা এক মালিকানা ব্যবসা অথবা কর্পোরেট এন্টিটি হিসেবে ব্যবসা শুরু করা যায়। যদি আপনি ছোট পরিসরে ব্যবসা করতে চান তবে সোল প্রোপ্রাইটরশিপ হিসেবে ব্যবসা শুরু করতে পারেন। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করার মাধ্যমে সোল প্রোপ্রাইটরশিপ পরিচালনা করা যায়। এই ক্ষেত্রে সোল প্রোপ্রাইটর ব্যবসার সকল দেনার জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন। আপনি যদি বড় পরিসর এবং সুগঠিত উপায়ে ব্যবসা শুরু করতে চান তবে একটি কর্পোরেট এন্টিটি হিসাবে ব্যবসা শুরু করতে পারেন। কর্পোরেট এন্টিটি তার মালিক থেকে একটি পৃথক ও ভিন্ন সত্তা বলে বিবেচিত হবে এবং কর্পোরেট এন্টিটির নামে সম্পত্তি ক্রয় বিক্রয় এবং দেনা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করা যাবে। বাংলাদেশে বিভিন্ন ধরনের কর্পোরেট এন্টিটি নিবন্ধিত হতে পারে। লাভের বিবেচনায় বাংলাদেশে বিভিন্ন কর্পোরেট এন্টিটি নিবন্ধন করতে পারে, যেমন অংশীদারি কারবার বা পার্টনারশিপ ফার্মস, এক ব্যক্তি কোম্পানি, প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি। আর অলাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি, নন প্রফিট কোম্পানি বা কোম্পানি আইন 1994 ধারা 28-এর অধীনে নিবন্ধিত কোম্পানি এবং গ্যারান্টির মাধ্যমে সীমিত দায়বিশিষ্ট কোম্পানি বা কোম্পানি আইন 1994 ধারা 29-এর অধীনে নিবন্ধিত কোম্পানি গঠন করা যায়। এছাড়াও বৈদেশিক কোম্পানি লিয়াজো বা ব্রাঞ্চ অফিসের মতো কর্পোরেট এন্টিটি গঠন করেও বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে পারে। বাংলাদেশে কর্পোরেট এন্টিটি গঠন ও নিবন্ধন করতে চাইলে অবশ্যই রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস আরজেএসসি থেকে নিবন্ধন করা বাধ্যতামূলক।
আরজিএসসি বাংলাদেশের কর্পোরেট এন্টিটিকে নিবন্ধন করার একমাত্র ও প্রধান সরকারি প্রতিষ্ঠান। এটির প্রধান কার্যালয় ঢাকায়, কিন্তু খুলনা, রাজশাহী ও চট্টগ্রামেও এর শাখা আছে। আইন অনুযায়ী কর্পোরেট এন্টিটিদের জমাকৃত কাগজপত্র আরজিএসসি রেকর্ডে সংরক্ষণ ও তত্ত্বাবধান করে। পাশাপাশি এই রেকর্ডের প্রত্যায়িত কপিও প্রদান করে থাকে। এছাড়াও একটি কোম্পানির সংগঠন ও কার্যাবলীতে আইনের শর্ত অনুযায়ী কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করে আরজিএসসি। আরজিএসসির সাথে নিবন্ধনের মাধ্যমে আইনের বিধান পালনের পাশাপাশি অনেক সুবিধা রয়েছে, যেমন আরজিএসসিতে নিবন্ধনের মাধ্যমে একটি সত্তা আইনি পরিচয় হিসেবে নিজের একটি নাম পায়। মালিকরা সীমিত দায় সুরক্ষা উপভোগ করেন এবং সাধারণত ব্যবসায়িক ঋণের জন্য ব্যক্তিগতভাবে দায়ী নন। এই সত্তা নিজের নামে সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারে। এছাড়াও যে কোনো আইনি পদক্ষেপ নিতে এবং নিজের অধিকার প্রয়োগ করতে পারে। রেজিস্ট্রেশনের ফলে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ বা আর্থিক সাহায্য পাওয়া সহজ হয়। এছাড়াও ব্যক্তির মৃত্যুর পরেও ব্যবসা চলমান থাকবে। আরজিএসসিতে মূলত 9 প্রকারের বিজনেস স্ট্রাকচার নিবন্ধন হয়ে থাকে, যা হল এক ব্যক্তি কোম্পানি, অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ফার্মস, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, বিদেশি কোম্পানি, কোম্পানি আইন 1994 ধারা 28-এর অধীনে নিবন্ধিত কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি, কোম্পানি আইন 1994 ধারা 29-এর অধীনে গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি। এই ভিডিওতে এই 9 প্রকারের বিজনেস স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যাতে একজন বিনিয়োগকারী সচেতনভাবে খুব সহজেই তার পছন্দমতো বিজনেস স্ট্রাকচার বা ব্যবসায়ের ধরন বাছাই করতে পারেন। এক ব্যক্তি কোম্পানি, এটি একটি একক ব্যক্তি দ্বারা নিবন্ধিত এবং রক্ষণাবেক্ষণ করা কোম্পানি। সাধারণত এই কাঠামো সোল প্রোপ্রাইটারশিপ ব্যবসায়ীদের মাঝে জনপ্রিয়। এক ব্যক্তি কোম্পানি একজন শেয়ার হোল্ডার দ্বারা গঠিত এবং নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মালিকের কাছে পুরো কোম্পানির ব্যবস্থাপনা এবং সকল বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার থাকে। এর সাথে এক ব্যক্তি কোম্পানির মালিক প্রাইভেট লিমিটেড কোম্পানির সকল সুবিধা ভোগ করেন। একটি এক ব্যক্তি কোম্পানি নিবন্ধনের জন্য কিছু শর্ত এবং বৈশিষ্ট্য হল: এক ব্যক্তি কোম্পানিতে মাত্র একজন শেয়ার হোল্ডার লাগবে। 2, যে কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি এক ব্যক্তি কোম্পানি গঠন করতে পারে। 3, এক ব্যক্তি কোম্পানির পরিশোধিত মূলধন সর্বনিম্ন 25 লক্ষ ও সর্বোচ্চ 5 কোটির মধ্যে হবে এবং বিগত বছরের টার্নওভার 1 কোটির থেকে 50 কোটির মধ্যে হতে হবে। 4, প্রতি 6 মাসে অন্ততপক্ষে একটি পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। 5, বিনিয়োগকারী চাইলেই এক ব্যক্তি কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে পারবেন। সেক্ষেত্রে আইনে উল্লেখিত ন্যূনতম শেয়ার হোল্ডারকে সংযুক্ত করতে হবে। 6, এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে অবশ্যই একজন নমিনি মনোনীত করতে হবে। মূল মালিকের মৃত্যুতে তার শেয়ার মনোনীত নমিনিকে দেয়া হবে। অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ফার্মস, 2 বা তার বেশি সক্ষম ব্যক্তি অংশীদারি ব্যবসা শুরু করতে পারেন। সাধারণত পারিবারিক ব্যবসায় এই কাঠামো বেশি প্রচলিত। অংশীদারি ব্যবসার মূল বৈশিষ্ট্যগুলো হল: 1, অংশীদারি ব্যবসা শুরু তুলনামূলক সহজ। 2, কোনো পরিচালক বা শেয়ার হোল্ডার প্রয়োজন হয় না। অংশীদাররা নিজেদের মধ্যে ব্যবস্থাপনার দায়িত্ব ভাগ করে দেয়। 3, সর্বনিম্ন 2 জন এবং সর্বাধিক 20 জন ব্যক্তির সাথে সহজে গঠন করা যেতে পারে। 4, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিজের নামে সম্পদ এবং সম্পত্তি ক্রয় করতে পারে। মুনাফা সব অংশীদারদের মাঝে ভাগ করে দেয়া হয়। 5, আরজিএসসিতে নিবন্ধন করলে অংশীদারি ব্যবসায় মামলার অধিকার জন্মায় এবং অংশীদাররা তাদের ব্যবসার জন্য পৃথক ও যৌথভাবে দায়বদ্ধ থাকেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি পৃথক সংস্থা, অর্থাৎ কোম্পানিতে শেয়ার হোল্ডারের প্রদত্ত শেয়ার মূলধন ছাড়া অন্য কোনো দায় তাদের থাকে না।
প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য হল ১. সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা যায়। ২. প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল এবং পেইড আপ শেয়ার ক্যাপিটাল থাকতে হবে, তবে RJSC-তে রেজিস্ট্রেশনের জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল এবং পেইড আপ শেয়ার ক্যাপিটালের পরিমাণের কোনো ধরাবাঁধা হার নেই। ৩. কমপক্ষে ২ জন পরিচালক থাকা প্রয়োজন। ৪. কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চারের সাবস্ক্রিপশন সবার জন্য উন্মুক্ত নয়। ৫. বার্ষিক রিটার্ন জমা দিতে হবে RJSC-তে। পাবলিক লিমিটেড কোম্পানি, যদি কেউ বৃহৎ পরিসরে ব্যবসা করতে চায় তাহলে সে পাবলিক লিমিটেড কোম্পানি রেজিস্টার করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির কাঠামো একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মতনই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তা হল: ১. একটি পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে ন্যূনতম ৭ জন শেয়ার হোল্ডার প্রয়োজন। ২. পাবলিক কোম্পানির মেম্বারশিপ সকলের জন্য উন্মুক্ত থাকে। ৩. পাবলিক লিমিটেড কোম্পানি স্টক এক্সচেঞ্জ অফ বাংলাদেশে তালিকাভুক্ত হয়ে জনসাধারণের কাছে শেয়ার অফার করতে পারে। ৪. পাবলিক লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল এবং পেইড আপ শেয়ার ক্যাপিটাল থাকতে হবে, তবে RJSC-তে রেজিস্ট্রেশনের জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল বা পেইড আপ শেয়ার ক্যাপিটালের পরিমাণের কোনো ধরাবাঁধা হার নেই। ৫. বার্ষিক রিটার্ন অবশ্যই RJSC-তে জমা দিতে হবে। বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি হল বাংলাদেশের বাইরে নিবন্ধিত একটি কোম্পানি যেটি বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা বা কর্মস্থল প্রতিষ্ঠা করে। সাধারণ ভাষায় বলতে বিদেশি কোম্পানি বলতে বোঝায় লিয়াজো অফিস এবং ব্রাঞ্চ অফিসকে। আপনি যদি বৈদেশিক কোম্পানির কার্যকলাপ বাংলাদেশে সীমিত পরিসরে সম্পাদন করতে চান তাহলে লিয়াজো অফিস অথবা ব্রাঞ্চ অফিস প্রতিষ্ঠা করতে পারেন। লিয়াজো অফিস একটি যোগাযোগ অফিস বা বিদেশের প্রধান কোম্পানির সাথে সংযুক্ত একটি প্রতিনিধি অফিস হিসাবে কাজ করে। বাংলাদেশে লিয়াজো অ্যান্ড ব্রাঞ্চ অফিস খুব সীমিত কার্যক্রম পরিচালনা করতে পারে, যেমন প্রধান এবং স্থানীয় এজেন্ট নিয়োগ, পরিবেশক বা রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বা সমন্বয় বজায় রাখা, অর্ডার ট্র্যাকিং, ডিলার নিয়ন্ত্রণ, প্রচার, কল সেন্টার এবং অনুরূপ সহায়তা প্রদান করা। একটি বিদেশি কোম্পানিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বোর্ড বিডা থেকে অনুমোদন নিয়ে বিদেশি কোম্পানি হিসেবে RJSC-তে নিবন্ধন করতে হবে। সাধারণত একটি লিয়াজো বা প্রতিনিধি অফিস বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত হতে পারে না, তবে একটি ব্রাঞ্চ অফিস বিডায়ের পূর্বানুমোদন সাপেক্ষে স্থানীয় আয়ের উৎস থাকতে পারে এবং বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে। কোম্পানি আইন ১৯৯৪-এর ধারা ২৮-এর অধীনে নিবন্ধিত কোম্পানি। আপনি যদি একটি অলাভজনক প্রতিষ্ঠান পরিচালনা করতে চান তাহলে আপনি কোম্পানি আইন ১৯৯৪-এর ধারা ২৮-এর অধীনে নিবন্ধন করতে পারেন। এই কোম্পানি গঠনের আবশ্যিক শর্ত হল যে: ১. এটি অলাভজনক প্রতিষ্ঠান হতে হবে। ২. এটির কোনো মুনাফা বা লভ্যাংশ সদস্যদের মধ্যে বণ্টন করা যাবে না। ৩. মিনিস্ট্রি অফ কমার্স থেকে অনুমোদন লাগবে। ৪. কোম্পানি নামে সীমিত শব্দটি ব্যবহার করার প্রয়োজন নেই। ট্রেড অর্গানাইজেশন। কেউ ট্রেড, কমার্স বা ইন্ডাস্ট্রি অথবা কোনো শ্রেণীর প্রচারের উদ্দেশ্যে কোম্পানি গঠন করতে চাইলে কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে ট্রেড অর্গানাইজেশন নিবন্ধন করতে পারে। এই ট্রেড অর্গানাইজেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অথবা অ্যাসোসিয়েশনের হয়। ট্রেড অর্গানাইজেশন সংগঠনের জন্য প্রথমে মিনিস্ট্রি অফ কমার্সের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স পাওয়ার ৬০ দিনের মধ্যে নির্দিষ্ট ফি দিয়ে লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধনের আবেদন করতে হবে। সোসাইটি। দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করতে সংস্থাটিকে সোসাইটি হিসেবে RJSC-তে নিবন্ধন করতে পারেন। মূলত বাংলাদেশের সোসাইটি বিশেষ উদ্দেশ্য যেমন বিজ্ঞান, কলা, সাহিত্যের উন্নয়ন, শিল্প নিদর্শন, লাইব্রেরি প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ, পাবলিক জাদুঘর, ইতিহাস, দার্শনিক, আবিষ্কার ইত্যাদি সুরক্ষায় সংগঠিত হয়। সোসাইটি গঠনের জন্য ন্যূনতম ৭ জন সদস্য প্রয়োজন। নিবন্ধিত সোসাইটি পৃথক আইনি সত্তা যা প্রতিকূলতা ছাড়াই সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারে। নিবন্ধিত সোসাইটি নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আইনি লড়াই করতে পারে। RJSC-তে দ্রুত ও সহজেই নিবন্ধন করা যায়।
এছাড়াও সোসাইটি আরজিএসসিতে নিবন্ধিত হলে এর সম্পত্তি ক্রয় বিক্রয় ইজারা প্রদান সহজ হয়। কোম্পানি আইন 1994 এর ধারা 29-এর অধীনে গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি। এই কোম্পানিগুলো গ্যারান্টি দ্বারা সীমিত হয়ে থাকে। এই ধরনের কোম্পানিতে শেয়ার মূলধন থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। কোম্পানির বিলুপ্তির ক্ষেত্রে এই কোম্পানির মেম্বাররা নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য দায়বদ্ধ থাকে। ব্যবসায়ের প্রকৃতি, পরিধি, মালিকের সংখ্যা বিবেচনা করে বিনিয়োগকারী এসব কাঠামো থেকে তার জন্য সঠিকটি বাছাই করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেন। এখন আসেন আমরা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কথা বলি। ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার বিজনেসের যে নাম সেই নামটা দিয়ে আপনাকে কিন্তু ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বিজনেস অ্যাকাউন্ট বলে থাকি সেই বিজনেস অ্যাকাউন্টটাই আপনাকে করতে হবে আপনার বিজনেসের নামে। এবং একটা জিনিস আমি বারবারই এখানে মেনশন করছি যে আপনার বিজনেসের যে নামটা থাকবে সেটা যেন সব জায়গাতেই একই থাকে। যেমন আপনার ট্রেড লাইসেন্সে যে নামটা থাকবে সেটা যেন আপনার বাকি যে ব্যাংক অ্যাকাউন্ট, ইআরসি, আইআরসি সার্টিফিকেট, জয়েন্ট স্টক সব জায়গায় যেন আপনার সেই নামটা সেম থাকে। আদারওয়াইজ আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। তো যাই হোক, ব্যাংক অ্যাকাউন্টটা খুব বেশি রকেট সায়েন্সের কোনো কিছু নাই। আমরা খুব সহজে একটা ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে করে ফেলতে পারবো। তবে শুধুমাত্র একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা যেন যে ব্যাংক থেকে আপনি অ্যাকাউন্ট করবেন সেটা যেন এডি ব্রাঞ্চ হয়। অর্থাৎ অথরাইজড ডিলার যে ব্যাংকগুলো আছে বাংলাদেশের সেই ব্রাঞ্চগুলো যেন হয়। অথরাইজড ডিলার বা এডি ব্রাঞ্চ বলতে আমরা বুঝি যে ব্রাঞ্চগুলো ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন করতে পারে। যেহেতু আমরা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করব সেহেতু আমাদের কিন্তু ফরেন ট্রানজ্যাকশন হবে, যে বাইরের কারেন্সি যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে। আমরা যদি ইম্পোর্ট করি আমাদেরকে ইউএসডি পে করতে হবে, আমরা যদি এক্সপোর্ট করি আমরা ইউএসডি রিসিভ করব। তো যেহেতু ইউএসডি আমরা রিসিভ করব বা সেন্ড করব সেক্ষেত্রে আমাদের কিন্তু এমন একটা ব্যাংক পিক করতে হবে যেটা এডি ব্রাঞ্চ বা ফরেন কারেন্সিগুলো ট্রানজ্যাকশন করতে পারে। তো ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি করবেন এই বিষয়টা মাথায় রেখে ইনফরমেশন নিয়ে তারপর আপনার কোম্পানির নামে বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে আমরা বলি সেটা আপনি করে নিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আমাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আমাদের বিজনেসের যে ট্রেড লাইসেন্স সেটা, দেন আপনি যদি ওনার হন আপনার এনআইডি কার্ড, ফটো, এবং যদি পার্টনারশিপ অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে পার্টনারদের ছবি, এনআইডি কার্ড, এবং যদি লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রেও আপনি যে জয়েন্ট অ্যাকাউন্ট যেটা করবেন সেই পার্টনারদের বা শেয়ার হোল্ডারদের ছবি এবং এনআইডি করে আপনি কারেন্ট অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। অ্যাকাউন্ট করার 1-2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে সাধারণত বাংলাদেশে যেটা হয়। এবং ব্যাংক অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি ব্যাংক থেকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটার জন্য আবেদন করতে পারবেন। ওটা সাধারণত ইনস্ট্যান্ট যখন আপনি বলবেন তখনই ওরা দিয়ে দিবে। আর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট হচ্ছে মূলত এটাই প্রকাশ করে যে আপনি খুব নর্মালি আপনার বিজনেসটা করছেন, আপনার কোনো ঋণ বা কোনো ডেট নেই। এই জিনিসটাই হচ্ছে মূলত ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটে আসে। তা আপনি আবেদন করলে সাথে সাথে আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা দিয়ে দিবে। এটার জন্য এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনাকে 5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ব্যাংকে রাখতে হবে, এরকম নাই, এরকম কোনো নিয়ম নেই। আপনি ব্যাংকে কয়েক হাজার টাকা রাখলেও বা একদম মিনিমাম কোনো ব্যালেন্স রাখলেও কোনো সমস্যা নেই, আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা দিয়ে দিবে। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটাও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আমাদের অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে বা অনেক সার্টিফিকেট নিতে গেলে আমাদের এই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা প্রয়োজন হবে। ব্যাংকের বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা কথা বলবো হচ্ছে আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট বা সার্টিফিকেট আইআরসি বা ইআরসি সার্টিফিকেট যেটা, সেটা নিয়ে। আইআরসি বা ইআরসি যে সার্টিফিকেটটা আপনি নেন না কেন প্রায় সিমিলার ডকুমেন্টস আমাদের প্রোভাইড করতে হবে। অনলাইন আমরা আবেদন কিভাবে করব খুব সহজেই সেটা আমরা দেখব। তার আগে আমি একটু আপনাদেরকে আইডিয়া দিই যে আমাদের কী কী ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। আইআরসি বা ইআরসি বা আপনি দুটো যদি একসাথে নেন সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একটু নোট ডাউন করে রাখবেন যে ডকুমেন্টটা আপনি নিতে চাচ্ছেন সেটার এবং আপনার যে বিজনেস টাইপ সেটার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে, সেটা আপনি একটু নোট ডাউন করে রাখলে আপনার জন্য সুবিধা হবে।
প্রথমেই কথা বলবো আমাদের প্রোপ্রাইটরশিপ বা আমরা যদি এক মালিকানা বা একক ব্যক্তি আপনি নিজেই ওন করবেন আপনার বিজনেস, এই প্রোপ্রাইটরশিপ যেটা সেটার জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যদি প্রোপ্রাইটরশিপ বিজনেস করেন, সেই বিজনেসের জন্য যদি আপনি আইআরসি বা ইআরসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, সেখানে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা একটু দেখে নিই। প্রথমেই আপনার প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সে আমি যেটা বললাম যে আপনার বিজনেসের ধরনটা অবশ্যই যদি আইআরসি নেন ইম্পোর্ট হতে হবে, যদি ইআরসি নেন এক্সপোর্ট হতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা সেটা, এবং আমাদের যে রিটার্ন সেটা সাবমিট করতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, যেটা আমরা একটু আগে কথা বলেছি। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, এরপর আপনি সলভেন্সি সার্টিফিকেটটা আবেদন করলে সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনাকে ওটা দিয়ে দিবে। এরপর যে মালিক, যেহেতু প্রোপ্রাইটরশিপ বিজনেস আপনি নিজেই এটার মালিক, আপনার এনআইডি কার্ড দিতে হবে, দেন আপনাকে হচ্ছে ছবি সাবমিট করতে হবে। এরপর আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট, যেটা আমরা আলোচনা করেছি। চেম্বার অফ কমার্সের সার্টিফিকেটটা আপনি যদি কোনো অ্যাসোসিয়েশন থেকে না নেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট যে বাংলাদেশের 64 জেলায় যে 64টা চেম্বার অফ কমার্স আছে সেখান থেকে সদস্যপদটা নিয়ে দেন সেই সার্টিফিকেটটা আপনাকে এখানে অনলাইনে সাবমিট করতে হবে। এখন আসেন আমরা কথা বলবো আমাদের যে লিমিটেড কোম্পানি সেটার জন্য আইআরসি ইআরসি সার্টিফিকেট নিতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। এখানেও আমাদের প্রথমে প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স। কয়েকটা ডকুমেন্টস আমাদের প্রত্যেকটা সেক্টরের জন্য প্রয়োজন হয়, ট্রেড লাইসেন্সটাও সেরকম একটা ডকুমেন্ট। ট্রেড লাইসেন্স আপনার প্রয়োজন হবে, দেন প্রয়োজন হবে হচ্ছে আমাদের, এটা যেহেতু লিমিটেড কোম্পানি এখানে অবশ্য শেয়ার হোল্ডাররা আছে, এখানে সব শেয়ার হোল্ডার যারা যারা আছে আপনার চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, তারপর আপনার ডিরেক্টর যারা যারা আছে সবার, অর্থাৎ যারা শেয়ার হোল্ডার আছে সবার টিন সার্টিফিকেট লাগবে এবং প্রত্যেকের রিটার্ন এখানে সাবমিট করতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, অবশ্যই পার্সোনাল ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট না, এটাও হচ্ছে আমাদের সেই বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা সেটার সলভেন্সি সার্টিফিকেটটা এখানে সাবমিট করতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে অল শেয়ার হোল্ডার্স এনআইডি এবং ফটো, যারা যারা শেয়ার হোল্ডার আছে এমডি, চেয়ারম্যান, ডিরেক্টর সবার হচ্ছে এনআইডি এবং ছবি এখানে সাবমিট করতে হবে। আর যেহেতু এটা লিমিটেড কোম্পানি, এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে মেমোরেন্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ফর্ম 12, ফর্ম 10। এই প্রত্যেকটি ডকুমেন্ট হচ্ছে আপনি যখন আরজিএসসিতে আপনার লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করবেন জয়েন্ট স্টকে, ওখান থেকে হচ্ছে আপনাকে মেমোরেন্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ইনকর্পোরেশন, ফর্ম 12, 10 ইত্যাদি যা যা ডকুমেন্টস আছে আপনাকে সবগুলো এখান থেকে প্রোভাইড করা হবে। এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট, খুবই স্বাভাবিকভাবে এই ডকুমেন্টও আমাদের প্রত্যেকটা সেক্টরের জন্য প্রয়োজন হবে। যাই হোক, এখন আসেন আমরা জানি পার্টনারশিপ ফার্মের জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে যদি আমরা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি। প্রথমেই আমাদের প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স, এরপর আমাদের প্রয়োজন হবে শেয়ার হোল্ডার্সদের টিন এবং রিটার্ন। অর্থাৎ যেহেতু এটা পার্টনারশিপ ফার্ম, এখানে আপনার 2জন শেয়ার হোল্ডার থাকুক বা 10জন শেয়ার হোল্ডার থাকুক, প্রত্যেকেরই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে, রিটার্ন প্রয়োজন হবে, এবং কোম্পানির ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা এখানে সাবমিট করতে হবে। এরপর প্রত্যেকটা শেয়ার হোল্ডারের এনআইডি কার্ড এবং ফটো এখানে সাবমিট করতে হবে, অলমোস্ট লিমিটেড কোম্পানির মতোই। বাট লিমিটেড কোম্পানির সাথে পার্টনারশিপের পার্থক্য হচ্ছে লিমিটেড কোম্পানিতে মেমোরেন্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ফর্ম 12, 10 এগুলো সাবমিট করতে হয়। বাট পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে আপনার যে পার্টনারদের মধ্যে যে বিজনেসের এগ্রিমেন্ট ডিডটা হয়েছিল সেই ডিডের কপিটা এখানে সাবমিট করতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট। আপাতত দৃষ্টিতে আমাদের এই ডকুমেন্টসগুলো হলেই আমরা হচ্ছে আইআরসি ইআরসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা দেখি স্ক্রিনে যে আমাদের আইআরসি ইআরসি সার্টিফিকেটটা আমরা অনলাইনে কিভাবে খুব সহজেই আবেদন করতে পারি। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, আইআরসি ইআরসি সার্টিফিকেটের জন্য আপনার আইআরসিতে একটু মেবি খরচ বেশি, ইআরসিতে খরচটা একটু কম। বাট আমি যদি কম্বাইন করে ওভারঅল একটা ধারণা দিই, সেটা হচ্ছে আপনার আইআরসিতে যদি আপনি ইম্পোর্ট করেন, আপনি যদি বার্ষিক 5 লক্ষ টাকা ইম্পোর্ট করেন, সেক্ষেত্রে আপনি 5,000 টাকা ফি আপনাকে দিতে হবে। আপনি যদি এর বেশি করেন আপনাকে আরও বেশি দিতে হবে, অর্থাৎ আপনি যে মার্জিনে ইম্পোর্ট করবেন সেই মার্জিন ওয়াইজ আপনাকে ফি দিতে হবে। আর ইআরসির ক্ষেত্রে আমাদের এরকম ধরাবাঁধা কোনো নিয়ম নেই। ইআরসি আপনি প্রতি বছর আপনাকে রিনিউ করতে হবে, আর আপনি শুরুতে এককালীন একটা ফি আপনাকে দিলে সার্টিফিকেটটা প্রোভাইড করবে। সাধারণত অনলাইনে আবেদন করার 7 থেকে 10 দিন বা 14-15 দিনের মধ্যেই হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে, রিভিউ করে হচ্ছে অ্যাপ্রুভ করলেই আপনাকে ইআরসি বা আইআরসি সার্টিফিকেটটা যেটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে দিয়ে দিবে।
এখন আসেন আমরা স্ক্রিনে একটু দেখি যে আপনি অনলাইনে কিভাবে আইআরসি ইআরসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। ওকে, আমরা আমাদের ব্রাউজার থেকে গুগলে চলে আসলাম। এখানে আমরা সার্চ করব হচ্ছে ইআরসি সার্টিফিকেট, এটা লিখে সার্চ করলেই আমাদের এটা চলে আসবে। এটা মেইনলি সিসিআইর যে ওয়েবসাইট, সেখান থেকে আমাদেরকে আবেদন করতে হবে। এখান থেকে যদি আমরা ক্লিক করি, আর আমাদের অনেক ডকুমেন্ট যেগুলো আমাদের কয়েক বছর আগেও হচ্ছে অনেক মধ্যস্থতাকারী পার্সন ধরে অনেক টাকা খরচ করে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কিছু ফেস করে এই সার্টিফিকেটগুলোর জন্য আবেদন করতে হতো। এখন কিন্তু অনলাইনে খুব সহজেই আবেদন করে এই সার্টিফিকেটগুলো পাওয়া যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা, এবং এই সময়ে আমাদের বায়ার ফাইন্ডিং দেন আমাদের মার্কেটিং এই জিনিসগুলো আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। একটু যদি আপনি ইন্টারনেট নিয়ে সময় দেন তাহলে আপনি এই বিজনেসে অনেক ভালো করতে পারবেন। এখানে একটা বিষয় দিয়ে দিয়েছে, আপনি যদি আইআরসি ইআরসি নবায়নের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স শেষ হবার মিনিমাম 2 মাস আগেই হচ্ছে আবেদন করতে হবে রিনিউর জন্য, আদারওয়াইজ আপনাকে জরিমানা করা হবে। এখানে বিস্তারিত তথ্যের জন্য একটা ইনফরমেশন দিয়ে আছে, বাট আমাদের প্রবলেম হচ্ছে ওয়েবসাইটটা লোড হচ্ছে না ঠিক মতো। আমরা একটু অন্য কোনো ডকুমেন্ট ট্রাই করি। লিঙ্কটা তো ঠিকই আছে, বাট এটা লোড হচ্ছে না কেন বুঝতে পারছি না। ওকে, আসছে, এখন লোড হয়েছে। এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা আইআরসি ইআরসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো। এটা হচ্ছে olm.ccie.gov.bd। এখান থেকে আপনি আইআরসি সার্টিফিকেট ইআরসি সার্টিফিকেট এগুলো আবেদন করতে পারবেন। আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে লগ ইন করবেন, যদি না থাকে একটা নিউ অ্যাকাউন্ট করতে হবে। আমরা নিউ অ্যাকাউন্ট করব। এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে বলা হচ্ছে, আমরা একটু ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলি। অবশ্যই এই ইনফরমেশনগুলো যখন আপনি এখানে ফিল আপ করবেন, নির্ভুলভাবে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই আপনাকে এই ডকুমেন্টগুলো ফিল আপ করতে হবে। আমি একটু এগুলো ফিল আপ করে নিই। অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এখানে আপনি আপনার ঠিকানাটা দিতে পারেন, আপনার বিজনেসের ঠিকানাটা এখানে না দিলেও সমস্যা নেই। আমরা যখন সার্টিফিকেটের জন্য আবেদন করব তখন হচ্ছে আপনি বিজনেসের অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনার যে ব্যক্তিগত অ্যাড্রেস সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি এখানে যে ফোন নাম্বারটা দিচ্ছেন এটাই কিন্তু আপনার মেবি ইউজার আইডি হিসেবে কাউন্ট হবে। সো ফোন নাম্বারটা অবশ্যই সচল একটা ফোন নাম্বার দিবেন। ইমেলটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখনই আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান, অ্যাকাউন্টটা যদি রিকভার করতে চান, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং ইমেল খুবই গুরুত্বপূর্ণ। সো একটু কেয়ারফুলি দিবেন। আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি। অনেকেই একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে আমরা কি নিজেরা না করে কারো মাধ্যমে করাতে পারবো কিনা। সেক্ষেত্রে উত্তর হচ্ছে আমি যেহেতু প্রসেসগুলো আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, আপনি নিজেই চেষ্টা করলে আশা করি করতে পারবেন, একটু কেয়ারফুলি যদি ফিল আপ করেন। তারপরও আমাদের এই কাজগুলো যেহেতু ভুল করার কোনো সুযোগ এখানে থাকে না, আপনি চাইলে প্রফেশনাল কারো হেল্প নিতে পারেন, কোনো লয়ারের হেল্প নিতে পারেন, বা অনেকগুলো এজেন্সি আছে যারা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে, তাদের হেল্পও আপনি নিতে পারেন। তো আমরা একটু পাসওয়ার্ডটা সেট করে ফেলি। এটা স্টিল লোড হচ্ছে। আমাদের ওয়েবসাইটগুলো একটু স্লো আসলে, প্রত্যেকটা গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো সার্ভারগুলো দেখেন চলে গেছে। আমাদের টিন সার্টিফিকেটটা করতে গিয়েও এরকম একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়েছিল। আমরা একটু এটা রিলোড দিয়ে দেখি। ওকে, আমরা ক্যাপচাটা দিয়ে দিই। এখন হয়েছে। আমাদের অ্যাক্টিভেশন কোড দিতে বলছে। আমাদের অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে আমাদের জিমেইল আসছে, আমরা জিমেইল থেকে অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দিই। ফোন নাম্বারও আসছে মেবি, আমরা জিমেইল থেকে নিয়ে নিচ্ছি। এবং মেইলটা আমরা পেয়েছি হচ্ছে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট থেকে। এখান থেকে আমরা রেজিস্ট্রেশনের যে কোডটা আছে সেটা এখানে দিয়ে দিব, 598632। ওকে, সাকসেস হয়ে গিয়েছে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে সাকসেসফুলি। এখন আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য আমাদের ইমেলটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। সো এই কারণে আমি বলছিলাম যে আপনারা যে ইমেল এবং ফোন নাম্বারটা দিবেন সেটা খুব কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনাদের পাসওয়ার্ডটা ভুলে যাবেন, এই যে রিসেট রিকভার যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের এই ইমেইল এবং ফোন নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে। আমরা লগ ইন করে ফেলি। ওকে,
দেখেন আমরা লগ ইন করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের ইউজার ড্যাশবোর্ড। এখান থেকেই হচ্ছে আপনি আইআরসি, ইআরসি খুব সহজেই আবেদন করতে পারবেন, রিনিউ করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। সব সার্ভিস এখান থেকে আপনি নিতে পারবেন। আমরা যদি আইআরসিতে ক্লিক করি, এখানে কমার্শিয়াল আইআরসি আছে, যেটা জেনারেল আইআরসি বলা যায়, যেটা মোটামুটি আমরা সবাই ইউজ করি এবং আমরা এটার জন্য আবেদন করতে পারবো। এরপর মাল্টিন্যাশনাল আইআরসি আছে, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি আছে, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি অন্য ধরনেরটা আছে। তা আমরা এখান থেকে কমার্শিয়াল আইআরসিতে যদি ক্লিক করি, এখানে একটা নোটিশ দেখাচ্ছে যে একটা টিআইএন এর অধীনে একই ধরনের একাধিক নিবন্ধন সনদ। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে, আপনি একটা টিন দিয়ে যদি একবার কমার্শিয়াল আইআরসিটা নেন বা বাণিজ্যিক আইআরসি নেন, এই যে বাণিজ্যিক আইআরসি নেন, সেটার পাশাপাশি আবারও যদি বাণিজ্যিক বা ইন্ডাস্ট্রিয়াল বা একাধিক যদি বাণিজ্যিক শিল্প মানে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি আবেদন করতে চান বা ইআরসি আবেদন করতে চান একটা টিআইএন নাম্বারের মধ্যে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আগে ওএলএমে আবেদন করে আমদানি রপ্তানি যে প্রধান নিয়ন্ত্রকের দপ্তর আছে সেখান থেকে আপনাকে অনুমতি নিতে হবে, এরপর আপনি আবেদন করতে পারবেন। তবে আমরা যদি কমার্শিয়াল আইআরসি এবং আমাদের যে জেনারেল ইআরসি নিতে চাই, সেক্ষেত্রে আমরা একই টিন দিয়ে করতে পারবো। যদি আপনি এটার সাথে এটাও নিতে চান, দেন এটার সাথে এটাও নিতে চান, সেক্ষেত্রে আপনাকে আগে আমদানি রপ্তানির যে প্রধান নিয়ন্ত্রকের দপ্তর আছে সেখান থেকে অ্যাপ্লিকেশন করে অনুমতি নিতে হবে, তারপর আপনি করতে পারবেন। এখান থেকে যদি আমরা এগ্রি করে সাবমিট করি, দেন আমরা হচ্ছে কমার্শিয়াল আইআরসি অ্যাপ্লিকেশন যেটা, সেখানে চলে আসলাম। এখান থেকে আমাদের অনেকগুলো ইনফরমেশন করতে হবে, ফিল আপ করতে হবে, দেন আমরা হচ্ছে আইআরসির জন্য আবেদন করতে পারবো। প্রথমে আপনাকে দিতে বলছে অর্গানাইজেশন টিন, যেটা আমরা আলোচনা করেছি যে আপনি আইআরসি সার্টিফিকেটের জন্য কী কী লাগবে আপনার। ওই যে বললাম, টিন সার্টিফিকেট লাগবে, রিটার্ন লাগবে, এই যে অর্গানাইজেশন টিন, অর্থাৎ আপনার কোম্পানির যে টিনটা সেটা আপনাকে এখানে দিতে হবে। ইন্ডিভিজুয়াল টিন এবং কোম্পানির টিন দুটোই আমাদের এখানে প্রয়োজন হবে। এরপর অর্গানাইজেশন ইমেল আপনাকে দিতে হবে। এখানে যেগুলো রেড মার্ক করা আছে, স্টার মার্ক করা আছে, সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। যেমন কোম্পানি টাইটেল স্টার মার্ক করা নাই, এটা আপনি না দিলেও সমস্যা নেই। এখানে আপনার অর্গানাইজেশন টিন দিতে হবে, যেটা 12 ডিজিটের টিন, দেন ইমেল দিতে হবে, দেন অর্গানাইজেশন নেম ইংরেজিতে লিখতে হবে, অর্গানাইজেশন অ্যাড্রেস বাংলায় আপনার ঠিকানা, দেখেন এখানে কিন্তু লিখে দিয়েছে অ্যাজ পার ট্রেড লাইসেন্স অব্র নিকোশ ফন্ট, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সে যে ঠিকানাটা দেয়া আছে সেটাই আপনাকে এখানে দিতে হবে, এবং অবশ্যই অর্গানাইজেশন নেম যেটা সেটাও কিন্তু ট্রেড লাইসেন্সের অনুযায়ী আপনাকে দিতে হবে। এই জিনিসটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলে আসছিলাম, আপনার বিজনেসের যে নামটা সেটা যেন সব জায়গায় সেম থাকে। এখানে আমাদের একইভাবে বাংলাতেও দিতে হবে অর্গানাইজেশনের নেম এবং অ্যাড্রেস। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশে দিতে হবে আর এটা হচ্ছে বাংলায় দিতে হবে। ওকে, এরপর হচ্ছে ফ্যাক্স আমাদের প্রয়োজন নাই। এরপর অর্গানাইজেশনের ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, কন্ট্যাক্ট পারসন নেম আপনার নাম দিতে পারেন, হোল্ডিং নাম্বারটা দিতে হবে এখানে, দেন ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে। অ্যাড্রেসগুলো দিলে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন বাকিগুলো ফিল আপ করে আসলে। দেন আপনার কন্ট্যাক্ট পারসন ফোন নাম্বার এখানে দিবেন, ডিভিশন আপনাকে সিলেক্ট করতে হবে, ধরুন চিটাগং যদি আপনি দেন এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে অর্গানাইজেশনের পুলিশ স্টেশন কোনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, হালিশহর এখান থেকে আপনি ফার্স্ট কোড দিবেন। এটা যদি আপনি সেভ করেন দেন হচ্ছে আপনি অন্য ইনফরমেশনগুলো এখান থেকে ফিল আপ করে নিতে পারবেন। এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্গানাইজেশন টাইপ। এই যে আমরা এতক্ষণ ধরে কথা বলে আসছিলাম, এই যে এখানে কিন্তু আপনার অর্গানাইজেশন টাইপগুলো আছে। আপনি যদি প্রোপ্রাইটরশিপ নিতে চান, প্রোপ্রাইটরশিপের জন্য আবেদন করতে চান, প্রোপ্রাইটরশিপ সিলেক্ট করতে হবে, আপনার অপশনগুলো ওপেন হয়ে যাবে। আপনি যদি পার্টনারশিপ ফার্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই অপশনগুলো ফিল আপ করতে হবে। আপনি যদি লিমিটেড কোম্পানি করেন সেক্ষেত্রে আপনাকে এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। আমরা যদি একটু প্রোপ্রাইটরশিপে দেখি কী কী প্রয়োজন আছে, এই যে ওনার ফটো, এখানে কিন্তু আপনার ছবি দিতে হবে। আমরা যদি লিমিটেড করি সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে এমডির ছবি বা চেয়ারম্যানের ছবি দিতে পারেন। আর পার্টনারশিপ যদি করি সেক্ষেত্রে আপনার যে ম্যানেজিং পার্টনার যে কোনো একজনের এখানে ছবি দিতে পারবেন। আমরা প্রোপ্রাইটরশিপটা যদি দেখি এখান থেকে আপনি ছবি আপলোড করবেন, ন্যাশনালিটি দিতে হবে আপনাকে, পার্সোনাল টিন দিতে হবে, তারপর হচ্ছে এনআইডি, পাসপোর্ট, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে এখানে। বেটার হয় যদি আপনি এনআইডি কার্ড দিয়ে আপনার নাম্বারটা এখানে দেন। তারপর আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী আপনার পুরো নামটা এখানে দিতে হবে ইংলিশে, দেন হচ্ছে আপনার বাবার নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, এটা ফোন নাম্বার অফিসের আর এটা হচ্ছে মোবাইল নাম্বার। মাদার নেম দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে যে আপনার কোম্পানির আপনি কি। আমরা যদি পার্টনারশিপ সিলেক্ট করি
ডেজিগনেশন কিন্তু এই যে চলে আসছে, ম্যানেজিং পার্টনার বা পার্টনার, যে কোনো একজনের দিতে পারবেন। আমরা যদি লিমিটেড কোম্পানি সিলেক্ট করি তাহলে দেখেন ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, ডিরেক্টর অথবা যে কোনো অথরাইজড পার্সনের ইনফরমেশন এখানে দিতে পারবেন। তো এই বিষয়গুলো একটু কেয়ারফুলি আপনি যখন এটা ফিল আপ করতে আসবেন তখন আপনাকে খুব কেয়ারফুলি এগুলো ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে আমরা যেহেতু প্রোপ্রাইটরশিপটা দেখছি, এরপর পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যদি পার্টনারশিপ দেখি সেক্ষেত্রে আমাদের সেম, এই যে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ডেট, এটা হচ্ছে আপনার অর্গানাইজেশনটা বা পার্টনারশিপ ফার্ম যেটা, সেটা যদি আপনি আরজিএসসিতে নিবন্ধন করেন বা রেজিস্ট্রেশন করেন, ওখান থেকে আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে, সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। যদি আপনি আরজিএসসিতে নিবন্ধিত না হন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা কিন্তু স্টার মার্ক করা নাই, আপনি এটা খালি রাখলেও সমস্যা নেই। তো আমরা যদি লিমিটেড কোম্পানি সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু ইনকর্পোরেশন নাম্বারটা আপনাকে দিতে বলছে, যেটা আমরা ওই যে বললাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ইনকর্পোরেশন সার্টিফিকেট, ওইখান থেকে আপনার ইনকর্পোরেশন নাম্বারটা যেটা জয়েন্ট স্টক থেকে আপনাকে দিবে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন, ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এই তো গেল আমাদের এই পার্টটা, ইনফরমেশনটা। এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আপনাকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে শেয়ার ইনফরমেশন। আপনি এই কোম্পানিটা যেটার জন্য আবেদন করতে চাচ্ছেন, আপনার কোম্পানিটা শেয়ার টাইপটা কীরকম, আপনার কোম্পানিটা কি ডোমেস্টিক নাকি ফরেন, আর আপনার কোম্পানিটাতে কি কোনো ফরেন ইনভেস্টমেন্ট আছে সেটা আপনাকে এখানে হাইলাইট করতে হবে। যেহেতু আমাদের কোম্পানিটা সম্পূর্ণ বাংলাদেশি, এখানে কোনো ফরেন ইনভেস্টমেন্ট নাই, ফরেনার কারো শেয়ার নাই, আমরা ডোমেস্টিকে সিলেক্ট করব। শেয়ার পার্সেন্ট এখানে আমরা 100% দিতে পারি, 100% দিতে পারি। এরপর হচ্ছে আমাদের এই যে ব্যাংক ইনফরমেশন, আমরা যেই এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করে আসছিলাম যে আইআরসি ইআরসি সার্টিফিকেটের জন্য আমাদের কী কী ডকুমেন্টগুলো লাগবে, সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা ডকুমেন্ট আমাদের প্রয়োজন হচ্ছে। তো ব্যাংকের কথা যখন আসছে, এখান থেকে আপনি আপনার ব্যাংকটা সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আমরা যে কোনো একটা ব্যাংক এখান থেকে সিলেক্ট করি, কোনটা সিলেক্ট করব, ধরেন আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সিলেক্ট করলাম। এখান থেকে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, এখানে যেগুলো এডি ব্রাঞ্চ সেগুলো কিন্তু শো করবে, সব ব্যাংক কিন্তু সব ব্রাঞ্চ কিন্তু এখানে শো করবে না। তো আমরা এখান থেকে আগ্রাবাদ ব্রাঞ্চটা সিলেক্ট করতে পারি, ব্রাঞ্চের যে ঠিকানা সেটা এখানে দিয়ে দিতে পারি। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, বাট আপনি দিলে আপনার অ্যাপ্লিকেশনটা একটু গোছানো হবে আর কি। এরপর আমাদের হচ্ছে ট্রেড লাইসেন্স, এটাও আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট। আপনার ট্রেড লাইসেন্সের যে নাম্বার থাকে, আমাদের প্রত্যেকটা ট্রেড লাইসেন্সের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে, ইস্যু ডেটটা এখানে দিতে হবে, দেন এটা কোন কর্তৃপক্ষ ইস্যু করেছে সেটাও আপনাদেরকে দিতে হবে। যদি আপনি সিটি কর্পোরেশন থেকে নেন সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে নিলে পৌরসভা, আর যদি আপনি ইউনিয়ন পরিষদ থেকে নেন ইউনিয়ন পরিষদ, যদি ক্যান্টনমেন্ট বোর্ড থেকে নেন সেক্ষেত্রে ক্যান্টনমেন্ট বোর্ড। আপনি যেখান থেকে নেবেন এগুলো কিন্তু খেয়াল করেন, খুবই সহজ কিন্তু প্রত্যেকটা স্টেপ। আপনি আপনার এখানে রকেট সায়েন্স কোনো কিছু নেই, যে ইনফরমেশনগুলো আপনি জানেন, যে ইনফরমেশনগুলো আপনার বিজনেসের, সেগুলোই কিন্তু আপনাকে এখানে দিতে বলা হচ্ছে। তো ট্রেড লাইসেন্সের এক্সপায়ার ডেটটাও আপনাকে এখানে ফিল আপ করতে হবে, দেন আপনার ট্রেড লাইসেন্সের যে ঠিকানাটা আছে সেটাও এখানে দিয়ে দিতে হবে। বিজনেস টাইপটাও আমরা বলেছিলাম যে আপনি যদি ইম্পোর্ট করেন আমদানিকারক, ইম্পোর্টার এখানে দিয়ে দিবেন, যদি এক্সপোর্ট করেন এক্সপোর্টার দিয়ে দিবেন, আর যদি দুটো করেন ইম্পোর্টার এক্সপোর্টার এটা দিয়ে দিতে পারেন, যেটা আপনার ট্রেড লাইসেন্সে দেয়া আছে সেটাই সেম টু সেম এখানে লিখে দিবেন। এরপর আসা হচ্ছে আমাদের ইনফরমেশন অফ চেম্বার অ্যাসোসিয়েশন, আপনি কোথাকার মেম্বারশিপ নিয়েছেন সেই সম্পর্কে এখানে আমাদের ইনফরমেশনটা দিতে হবে। চেম্বার অ্যাসোসিয়েশন নেম, আপনি কোনটার অ্যাসোসিয়েশন বা চেম্বারের আপনি মেম্বারশিপ নিয়েছেন, এখানে কিন্তু হাজার হাজার অ্যাসোসিয়েশন বা চেম্বার কিন্তু নেই, যেটা আমরা বলেছিলাম যে শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত যে চেম্বারগুলো আছে, যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলোই কিন্তু এখানে শো করবে। যেমন অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটা শো করছে। এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, অ্যানিমাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আমরা যদি একটু দেখি, চিটাগং লিখে যদি সার্চ করি, এই যে চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কিন্তু চলে আসছে। এখানে আরও দুইটা চেম্বার শো করছে, একটা হচ্ছে চিটাগং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে চিটাগং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা ধরেন চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছি। আপনি যেখানকার চেম্বারের মেম্বারশিপ নেবেন বা যেই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নেবেন সেটার ইনফরমেশন এখানে সার্চ করে
দেন ফিল আপ করে দিতে পারবেন। মেম্বারশিপ নেওয়ার আগে অবশ্যই এখানে এসে আপনারা একটু সার্চ করে চেক করে নেবেন যে সেই অ্যাসোসিয়েশন বা সেই চেম্বারটা এখানে অ্যানলিস্টেড আছে কিনা। যদি অ্যানলিস্টেড না থাকে সেই সমস্ত চেম্বার বা সেই সমস্ত অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়ে কিন্তু আপনার কোনো লাভ নেই। দেন এখানে চেম্বারের একটা ক্যাটাগরি দিতে বলছে, চেম্বারের ক্যাটাগরিটা এ ক্লাস বি ক্লাস যেটাই হোক সেটা এখানে দিয়ে দিবেন। যদি না জানেন সেটা এখানে ফিল আপ না করলেও সমস্যা নেই। দেন হচ্ছে সিরিয়াল নম্বর অফ চেম্বার সার্টিফিকেট, আপনার যে সার্টিফিকেটটা আপনাকে দেওয়া হবে সেটার যে সিরিয়াল নাম্বারটা থাকবে সেটা এখানে ফিল আপ করে দিতে হবে। দেন ইস্যু ডেট, আপনার যে সার্টিফিকেট সেটা কখন ইস্যু হয়েছে সেটা এখানে আপনাকে ডেটটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে চেম্বার বা অ্যাসোসিয়েশনের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, চেম্বারের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। দেন আপনার সার্টিফিকেটটা কতদিন পর্যন্ত মেয়াদ আছে সেই মেয়াদটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু সিরিয়ালি যাচ্ছি। প্রথমে আমাদের অর্গানাইজেশন বা আমাদের কোম্পানি সম্পর্কে ইনফরমেশন দিয়েছি, দেন মালিক সম্পর্কে ইনফরমেশন দিয়েছি, দেন শেয়ার ইনফরমেশন দিয়েছি, ব্যাংক ইনফরমেশন দিয়েছি, এরপর আমরা ট্রেড লাইসেন্স ইনফরমেশন দিয়েছি, এরপর ফাইনালি আমরা চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশনের ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছি। এখন আসেন আমাদের ইম্পোর্ট স্ল্যাব, যদি আপনি যে স্ল্যাবটার জন্য আবেদন করতে যাচ্ছেন, ওই যে আমরা বললাম আপনি বার্ষিক কী পরিমাণে কী পরিমাণ ইম্পোর্ট করবেন সেটার প্রেক্ষিতে কিন্তু আপনাকে ফি দিয়ে আবেদন করতে হবে। আমরা যদি দেখি এখানে 5 লক্ষ টাকা আবেদন করতে পারবেন, 25 লক্ষ টাকার জন্য আবেদন করতে পারবেন, 50 লক্ষ টাকার জন্য আবেদন করতে পারবেন, এইভাবে আপনি সর্বোচ্চ 50 কোটি টাকা পর্যন্ত এখানে ইম্পোর্টের জন্য আবেদন করতে পারবেন। আমরা যদি ধরে নিই যে আমরা বার্ষিক মানে পুরো বছরে আমরা হচ্ছে 5 লক্ষ টাকা ইম্পোর্ট করব, সেক্ষেত্রে আমাদের সেটার অনুযায়ী ফিটা প্রোভাইড করতে হবে। আমরা যদি বেশি সিলেক্ট করি সেক্ষেত্রে সেটা অনুযায়ী আমাদেরকে ফিটা দিতে, যখন 5 লক্ষ টাকার জন্য যদি আমরা রেজিস্ট্রেশন করি, যেটা বিডিটি বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকার জন্য আমরা আবেদন করতে চাই যে আমরা বার্ষিক 5 লক্ষ টাকার ইম্পোর্ট করব, এর বেশি আমরা ইম্পোর্ট করব না, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে মাত্র 5,000 টাকা, যেটা আমাদেরকে যে ট্রেজারি চালান আছে সেই চালানের মাধ্যমে পে করে এখানে সাবমিট করতে হবে। আমরা যদি এখানে ধরি 25 লক্ষ টাকার স্ল্যাবটা নিতে চাই সেক্ষেত্রে আমাদের 10,000 টাকা দিতে হবে। আমরা যদি এখানে 1 কোটি টাকার স্ল্যাবটা নিতে চাই সেক্ষেত্রে আমাদের দিতে হবে মাত্র 40,000 টাকা। তো খুব বেশি কিন্তু এখানে আপনার ফি দিতে হচ্ছে না, যেটা 1 বছরের ফি। এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে বলছে এখানে। কী কী ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে, এই ডকুমেন্টগুলো অবশ্যই জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপনাকে থাকতে হবে। দেন এখান থেকে আমাদের 6টা ডকুমেন্ট আপলোড করতে হবে। একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, যেটা আপ টু ডেট আছে এরকম একটা ট্রেড লাইসেন্স, অ্যাজ পার নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনার বিজনেসের যে নাম ঠিকানা আপনি এখানে দিয়েছেন সেটা অনুযায়ী আপনার যে ট্রেড লাইসেন্স সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে। দেন ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে, যেটা নমিনেটেড ব্যাংক সেখান থেকে। দেন হচ্ছে আইডি কার্ড, আপনার যে আইডি কার্ড অ্যাপ্লাইকেন্ট মানে আপনি যে আবেদন করছেন সেটার কপি এখানে আপলোড করতে হবে। 18 ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড করতে হবে, যে কোনো একটা, 18টা আপলোড করলেই হবে। দেন হচ্ছে আপ টু ডেট মেম্বারশিপ সার্টিফিকেট, যে আমাদের অ্যাসোসিয়েশন বা চেম্বার অফ কমার্স যেগুলো আছে সেখানে যে সার্টিফিকেট সেটা আপনাকে আপলোড করতে হবে। দেন হচ্ছে স্পেশালাইজড বিজনেস অফ ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড লাইসেন্স পারমিশন এসেনশিয়াল। আচ্ছা, এটা হচ্ছে আপনি যে ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবেন বা ইম্পোর্ট করবেন সেটার জন্য যদি কোনো ধরনের পারমিশন বা এক্সট্রা লাইসেন্স প্রয়োজন হয় সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা রেড মার্ক দেওয়া নাই, এটা আপনার যদি প্রয়োজন হয় আপনি পারমিশনটা নিয়ে এখানে আপলোড করতে পারেন। যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপলোড না করলেও সমস্যা নেই। আমাদের এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে এই 5টা, এটা আমাদের প্রয়োজন নেই। এখান থেকে আপলোড করে আমরা নেক্সট অপশনে চলে যেতে পারবো, যেখান থেকে আপনি খুবই সহজেই আপনার যে ফিটা আসবে সেই ফিটা আপনি পে করে ব্যাংক থেকে, দেন সেই চালানটা যদি এখানে আপলোড করেন মোটামুটি 7 থেকে 14 দিনের মধ্যেই আপনার সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। এই যে আপনি যদি 1 কোটি টাকার জন্য বিজনেস করেন 40,000 টাকা পে করতে হবে, আপনি যদি 5 লক্ষ টাকার ইম্পোর্ট করেন বার্ষিক তাহলে 5,000 টাকা পে করতে হবে। এর বাইরে আপনার কোনো খরচ নেই, আপনি সিম্পলি পেমেন্টটা করে সাবমিট করলেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা রিভিউ হবে, রিভিউ হয়ে দেন অ্যাপ্রুভ করলেই আপনার সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আইআরসি বিষয়টা তো আমরা বুঝলাম, আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো না। জেনারেল আইআরসি বা কমার্শিয়াল আইআরসি যেটা আমরা সবাই ইউজ করি সেটা নিয়ে কথা বললাম। এখন আমি একটু ইআরসি সার্টিফিকেটটা দেখাবো, যেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
এখানেও আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে মাল্টি ন্যাশনাল ইআরসি আর একটা হচ্ছে জেনারেল ইআরসি। মাল্টি ন্যাশনাল হচ্ছে আপনি বাংলাদেশেও বিজনেস করেন, বাইরে গিয়েও বিজনেস করেন, এরকম, এটা আমাদের প্রয়োজন নেই। আমি জেনারেল ইআরসিটাই দেখাবো আপনাদেরকে, যেটা আমাদের সবার প্রয়োজন। এখানেও একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটা টিনের অধীনে একই ধরনের একাধিক নিবন্ধন সনদ নিতে পারবেন না। ওই একই নোটিশটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা আইআরসিতে দেখেছিলাম, সেই একই নোটিশটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। এটা আমাদের প্রয়োজন নেই, আমরা সাবমিট করে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত জেনারেল ইআরসি অ্যাপ্লিকেশন। স্টার মার্ক করাগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, এরকম দেখাচ্ছে। এখানেও আমাদের মোটামুটি সিমিলার কিছু ইনফরমেশন দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে আপনি ইম্পোর্ট করার চেয়ে আপনি যদি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। আপনার ট্যাক্সের দিক থেকে বলেন, দেন গভর্নমেন্টের ইনসেন্টিভ থেকে বলেন, আপনার সার্টিফিকেট দিয়ে বলেন, সব দিক থেকে কিন্তু আপনি এক্সপোর্টে এক্সট্রা বেনিফিট পাবেন। যেহেতু এক্সপোর্ট করলে আমাদের দেশের সামগ্রিক উন্নয়ন হয় এবং আমাদের যে গভর্নমেন্ট বা আমাদের দেশ এখান থেকে ফরেন কারেন্সি পায়। এই কারণে আপনি যদি এক্সপোর্ট করেন সেটা আপনার জন্য অনেক দিক থেকেই সুবিধা নিয়ে আসবে। তো আমরা একটু দেখি যে ইআরসি অ্যাপ্লিকেশন আমাদের কি কি ফিল আপ করতে হবে। প্রথমেই আমাদের আইআরসিতে আমরা যেভাবে দেখেছিলাম অর্গানাইজেশন ইনফরমেশন দিতে হবে, সেমভাবে অর্গানাইজেশন টিন, ইমেল, ইংরেজিতে নাম, বাংলায় নাম, ইংলিশে অ্যাড্রেস, ইত্যাদি ইত্যাদি, ফোন নাম্বার, ডিভিশন, হোল্ডিং নাম্বার, ডিস্ট্রিক্ট নেম, পোস্ট কোড। এগুলো তো আমরা আইআরসির মতোই সিমিলার, তাই আমরা এগুলো আর ব্রিফ করছি না, যেহেতু একবার ব্রিফ করে ফেলেছি। এখানেও সেম ওনারের ইনফরমেশন দিতে হবে, আপনার যে কোম্পানি টাইপ সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যদি আমরা তো প্রথমে প্রোপ্রাইটরশিপ নিয়ে দেখেছিলাম, এবার আমরা লিমিটেড কোম্পানি দিয়ে দেখি। প্রথমে আপনাকে ওনারের ছবি দিতে হবে, ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, টিন নাম্বার দিতে হবে, ব্যক্তিগত যে টিন, ইন্ডিভিজুয়াল যে টিন সেটার নাম্বার, নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, ফোন নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট নেম, এগুলো আপনাকে দিতে হবে। ন্যাশনালিটিতে আমরা দিয়েছি, এনআইডি নাম্বার দিতে হবে, ডেজিগনেশন কি আপনার সেটা দিতে হবে। ধরুন আপনি যদি ম্যানেজিং ডিরেক্টর হন, ম্যানেজিং ডিরেক্টর দিবেন, আপনি যদি ডিরেক্টর হন, ডিরেক্টর দিবেন। দেন মায়ের নাম, মোবাইল নাম্বার এখানে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। দেন হচ্ছে ইনকর্পোরেশন নাম্বার, যেটা আমরা কথা বলেছি আরজিএসসি থেকে যে ইনকর্পোরেশন সার্টিফিকেটটা দেয় সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেন হচ্ছে শেয়ার টাইপ, এটা কি ফরেন নাকি ডোমেস্টিক আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। আমরা ডোমেস্টিক সিলেক্ট করলাম, এখানে আপনি পার্সেন্টেজ দিয়ে দিবেন, যত পার্সেন্ট এখানে আছে সেখান থেকে আপনি এটা ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে ব্যাংক নেম, আপনার একইভাবে এখান থেকে ব্যাংক সিলেক্ট করতে হবে। আমরা যদি অগ্রণী ব্যাংক সিলেক্ট করি, এখানে অগ্রণী ব্যাংকের যে এডি ব্রাঞ্চ যেগুলো আছে, খুব বেশি এডি ব্রাঞ্চ এখানে শো করছে না অগ্রণী ব্যাংকের। সো এই কারণেই আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন অবশ্যই ব্যাংকের এমন কোনো ব্রাঞ্চ থেকে করবেন যেটা কিনা এডি ব্রাঞ্চ। আপনার লোকেশনে যে এডি ব্রাঞ্চটা আছে সেই এডি ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্ট করবেন। এখানে অনেকগুলো ব্যাংক দেয়া আছে, আমরা যদি অন্য একটা ব্যাংক দেখি, লাইক আমরা যদি সিটি ব্যাংক দেখি, সিটি ব্যাংকের অনেকগুলো শাখা আছে এখানে। আপনি এখান থেকে যে কোনো একটা শাখা থেকে আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন। বিবি এভিনিউতে আছে, বনানীতে আছে, বসুন্ধরাতে আছে, এখান থেকে আপনি বেশ কিছু ব্রাঞ্চ আছে, এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। এখানে অনেকগুলো ব্যাংক আছে, এখান থেকে আপনি করতে পারেন। শাহজালাল ইসলামী ব্যাংকটা যদি আমরা দেখি, এখানেও শুধুমাত্র একটা ব্রাঞ্চ দেখাচ্ছে। তো এই কারণেই আমরা বলেছিলাম যে এমন কোনো ব্যাংক থেকে করতে হবে যেটা এডি ব্রাঞ্চ অ্যাভেলেবল আছে আপনার আশেপাশে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। এরপর আমাদের ট্রেড লাইসেন্স, একইভাবে আমাদের ট্রেড লাইসেন্স নাম্বার দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে, ইস্যুড বাই দিতে হবে যে কে এটা করেছে, দেন এক্সপায়ারি ডেট দিতে হবে, ঠিকানা দিতে হবে, বিজনেস টাইপটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আমাদের ইনফরমেশন অফ চেম্বার বা অ্যাসোসিয়েশন, একটু আগে আমরা যেটা কথা বলেছি সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যে কোনো একটা সিলেক্ট করে আপনি যেটাতে আছেন সেটার ক্যাটাগরি, ইস্যু ডেট এগুলো দিতে হবে। এরপর হচ্ছে আমাদের এক্সপোর্ট স্ল্যাব, আমরা কি পরিমাণ এক্সপোর্ট করতে যাচ্ছি। দেখেন, যখন আমরা ইম্পোর্ট করতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাদেরকে একটা স্ল্যাব এখানে ফিক্স করে দিয়েছিল যে আপনি যদি 5 লক্ষ টাকা ইম্পোর্ট করেন আপনাকে দিতে হবে 5,000 টাকা। আপনি যদি 1 কোটি টাকা ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 40,000 টাকা। কিন্তু যখন এটা এক্সপোর্টের বিষয়ে আসলো, এক্সপোর্টে কিন্তু কোনো ধরা বাঁধা স্ল্যাব কিন্তু নেই। আপনি এনি অ্যামাউন্ট অফ বিডিটি কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারবেন এবং এটার জন্য আমাদের খরচ হবে হচ্ছে
10,000 টাকা, যেটা পুরো 1 বছরের জন্য। এরপর আপনি রিনিউ করে নিতে পারবেন। তো এখানেও আমরা কিন্তু ইম্পোর্টের চেয়েও একটা অ্যাডভান্টেজ এক্সপোর্টের মধ্যে পাচ্ছি। তো এটাই আপনাকে পে করতে হবে। এটা পে করে আপনি যখন এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার অ্যাপ্রুভ করলে আপনার অ্যাপ্লিকেশনটা, তারপর আপনাকে ইআরসি সার্টিফিকেটটা দিয়ে দিবে। এখানেও আমাদের বেশ কিছু ডকুমেন্ট চাচ্ছে। আপনার চালানের যে ফি, সেটা আপনাকে এখানে দিতে হবে। চালানের অর্থাৎ আপনি যেটা পে করেছেন এখান থেকে 10,000 টাকা, সেই চালানটা আপনাকে এখানে করতে হবে। আপনি যখন এগুলো সেভ করবেন ইনফরমেশনগুলো, তখন আপনাকে পেমেন্টের ইনফরমেশনটা এখানে দেখাবে। সেটা আপনি করে পেমেন্টটা করে যে চালানটা আপনি পাবেন, সেই চালানটা স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপর হচ্ছে আপনার টিনটা এখানে আপলোড করতে হবে। এরপর আপনার মেম্বারশিপটা আপলোড করতে হবে চেম্বার অফ কমার্সের বা অ্যাসোসিয়েশনের। তারপর হচ্ছে আমাদের দেখেন এখানে, যেহেতু আমরা লিমিটেড কোম্পানি সিলেক্ট করেছি, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এবং ফর্ম 12 কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। এই দুইটা ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে। দেন হচ্ছে ট্রেড লাইসেন্স আপলোড করতে হবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপলোড করতে হবে, দেন হচ্ছে আইডি কার্ড এখানে আমাদেরকে আপলোড করতে হবে। আর পাশাপাশি যদি আপনার এমন কোনো পারমিশন সার্টিফিকেট প্রয়োজন হয় আপনার প্রোডাক্টের জন্য, সেটা যদি প্রয়োজন হয় সেটা আপনি নিয়ে এখানে আপলোড করতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আইআরসি ইআরসি সার্টিফিকেট। এই বিষয়গুলো আসলে খুব বেশি যে কঠিন এরকম কিন্তু না, বাট আমাদের প্রবলেম হচ্ছে আমাদের সামনে বিষয়গুলো এত কঠিনভাবে রিপ্রেজেন্ট করা হয়, আমরা জিনিসগুলো দেখার আগে বা ফেস করার আগে মনে করি এগুলো অনেক কঠিন বিষয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা খুব সহজে ইআরসি আইআরসি সার্টিফিকেট আবেদন করতে পারবেন অনলাইনে। মাত্র হয়তো আমাদের 5 থেকে 10 মিনিট সময় লেগেছে। আপনি যদি কেয়ারফুলি একটু সময় নিয়ে ফিল আপ করেন, হয়তো আপনার 30 মিনিট লাগবে বা 1 ঘন্টা লাগবে, এর বেশি সময় আপনার প্রয়োজন হবে না। তো 30 মিনিটে যদি আপনি নিজে ইনফরমেশনগুলো নিজে ফিল আপ করে সাবমিট করতে পারেন, তাহলে আপনার তো অন্য কারো দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। তো এইভাবেই আপনি খুব সহজে আইআরসিআরসি সার্টিফিকেটটা আবেদন করতে পারবেন। এইটুকুই, আপনার এর বেশি কোনো কিছু প্রয়োজন নেই। এখন আমরা দেখব, আমরা যদি ভ্যাট আবেদন করতে চাই, যে বিআইএন 13 ডিজিটের বিন নাম্বার যেটা, সেটার জন্য যদি আবেদন করতে চাই, সেটা কীভাবে করব। আমরা আবারও গুগলে চলে আসলাম। এখান থেকে আমাদেরকে লিখতে হবে যে ভ্যাট। আপনি ডিরেক্টলি ওয়েবসাইটে যেতে পারেন, এটা হচ্ছে vat.gov.bd। আমরা vat.gov.bd লিখে সার্চ করলেও পাবো। এখানে দেখেন ভ্যাট অনলাইন সার্ভিস চলে আসছে। এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু ভ্যাটের জন্য আবেদন করতে পারবেন। এগুলো আমরা অনেক সময় বিভিন্ন লোকজনের দ্বারস্থ হই, তাদেরকে টাকা পয়সা দিই, করে দিতে বলি, বিভিন্ন এজেন্সি, লয়ার। হ্যাঁ, এটা ঠিক যে আপনি যদি প্রফেশনাল কারো হেল্প নেন, আপনার কাজগুলো গুছানোভাবে হবে। বাট যদি আপনি নিজেই এই বিষয়গুলো করতে পারেন, তাহলে আমাদের তো প্রয়োজন নেই যে অন্য কারো দ্বারস্থ হওয়ার, অন্য কাউকে টাকা পয়সা দিয়ে এই জিনিসগুলো করার। এগুলো যখন আপনি নিজে করবেন, সব কিছুর অ্যাক্সেস, সব কিছুর ইনফরমেশন কিন্তু আপনার কাছে থাকবে। তো আপনি যখন এখানে চলে আসবেন এই লিঙ্কে, এখান থেকে সিম্পলি আপনাকে সাইন আপ করতে হবে। যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে, আপনি লগ ইন করতে পারবেন। আমরা এখান থেকে সাইন আপ করব। এই যে সাইন আপ চলে আসছে। এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আমরা একটু অ্যাকাউন্টটা করে ফেলি। প্রথমে হচ্ছে ইউজার টাইপ। ইউজার টাইপ হচ্ছে রেসিডেন্ট, নন রেসিডেন্ট। আমরা রেসিডেন্ট যেহেতু বাংলাদেশের, আমরা রেসিডেন্ট সিলেক্ট করে দিব। বিন নাম্বারটা আমাদের বিজনেসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনি কোনোভাবেই কিন্তু এটা স্কিপ করতে পারবেন না, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন। এই জিনিসটা যদি আপনি স্কিপ করেন, আপনি কিন্তু বিজনেস করতে গিয়ে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হবেন। তো ইউজার টাইপটা আমরা রেসিডেন্ট দিলাম। দেন হচ্ছে আমাদের আইডেন্টিটি ক্যাটাগরি, আমরা কি আপলোড করতে চাচ্ছি, এনআইডি নাকি পাসপোর্ট। আমরা এনআইডি আপলোড করব। এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি যখন এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনার বার্থ ইয়ারটা যখন দিয়ে দিবেন, আপনার নাম, এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। দেখেন, ইফ ইউ প্রোভাইড এনআইডি অ্যান্ড ডেট অফ বার্থ, নেম উইল বি অটো লোডেড ওয়েন ক্লিক চেক। ওকে, আমরা যদি একটু চেক করি, দেখেন চেক করার সাথে সাথে কিন্তু আমাদের আমাদের এনআইডি যে নামটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। ডেজিগনেশনও কিন্তু চলে আসছে। আপনি যদি লিমিটেড কোম্পানি চালান, সেক্ষেত্রে চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর যে কোনো কিছু আপনি দিতে পারেন। আপনি যদি প্রোপ্রাইটরশিপ চালান, সেক্ষেত্রে আপনি ওনারটা দিয়ে দিতে পারেন। আমরা আপাতত ওনারটা দিচ্ছি। এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমাদের ইমেলটা দিয়ে দিতে হবে। আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে,
দেন এখানে একটা রিকভারি কোয়েশ্চেন দিতে বলছে। রিকভারি কোয়েশ্চেনটা হচ্ছে মেনলি আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান কখনো, সেক্ষেত্রে আপনি এই সিকিউরিটি কোয়েশ্চেনটা দিয়ে উত্তরটা যদি ঠিকমতো দিয়ে রাখেন, সেই উত্তরটা যদি মিলে যায় আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। সো এটা একটু মনে থাকে এরকম কিছু দিবেন। আমি কি দিব? ওকে, আমি ফেভারিট বুক দিচ্ছি। আহ, আমি কি দিব? এক্সপোর্ট ইম্পোর্ট আমি যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি একটু চেক করি, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই বিষয়গুলো এখানে করছি। আপনি যখন করবেন আমার মতো করার প্রয়োজন নেই, আপনি নিজের মতো হচ্ছে এগুলো করবেন। দেখতে পাচ্ছেন আমাদের নো এরর ফাউন্ড, আমরা পরবর্তী স্টেপে যেতে পারি সব কিছু যদি ঠিক থাকে। ওকে, আর ইউ শিওর অল ইনফরমেশন গিভেন ইন দ্য ফর্ম আর ট্রু অ্যান্ড অ্যাকুরেট? যদি আপনার ইনফরমেশনে কোনো ভুল থাকে আপনি কিন্তু সিকিউরিটি অ্যাক্টের মধ্যে পানিশমেন্ট পেতে পারেন, এরকম একটা বলা হচ্ছে। আমরা আরেকবার চেক করে নিই। আমাদেরকে একটা ওটিপি সেন্ড করা হয়েছে, যেটা দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে। আমাদের ফোন নাম্বারে মেবি সেই ওটিপিটা আসবে। ভেরিফাই করি। ওকে, এখানে বিষয় হচ্ছে আমাদের ইমেইলে হচ্ছে এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড ওরা দিয়েছে, এই পাসওয়ার্ডটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। পাসওয়ার্ডটা একটু নিয়ে নিই। ওকে, এখন আশা করি আমাদের লগ ইনটা হবে। প্লিজ চেঞ্জ ইউর ইনিশিয়াল পাসওয়ার্ড, যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। ওই যে আমি যেটা বললাম, এখানে রেজিস্ট্রেশন করার পর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়, যে অপশনটাই আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম সেই অপশনটা আমরা এখন পেয়েছি। এখান থেকে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, চলে আসছে আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে হচ্ছে আমরা ভ্যাটের যে কার্যকলাপগুলো থাকবে আমাদের, সেগুলো এখান থেকে আমরা পরিচালনা করতে পারবো খুব সহজেই। এখন আমরা দেখব কিভাবে আমরা যে 13 ডিজিটের বিন আছে সেটার জন্য আবেদন করতে পারবো। ওকে, আমরা এখন এখান থেকেই হচ্ছে আমাদের যে ভ্যাট সেটার জন্য এখানে আবেদন করব, বিন সার্টিফিকেট যেটা সেটার জন্য। এখানে অলরেডি একটা ফর্ম দেখাচ্ছে যেটা আমরা সাইন আপ করেছি। এখান থেকে যদি আপনি নতুন একটা ফর্ম ওপেন করতে চান, এখান থেকে আপনাকে হচ্ছে অ্যাড ফর্মে ক্লিক করতে হবে। দেন ফর্ম টাইপ সিলেক্ট করতে হবে। এখানে দুইটা ফর্ম টাইপ আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স, আর একটা হচ্ছে ভ্যাট টার্ন ওভার ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম। আমরা হচ্ছে এই মূসক 2.1 এটার জন্য অ্যাপ্লাই করব। ওকে, আমাদেরকে ওয়েট করতে বলা হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখানে বেশ কিছু প্রসিডিউর আছে, এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে হচ্ছে আপনার ভ্যাটের কাজটা করতে হবে। এবং এই পুরো ভ্যাটের প্রসেসটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর থেকেই আপনার পর্যবেক্ষণ করা হয় এবং মেনটেন করা হয়। তো এখান থেকেই আমরা মূসক 2.1 এই ভ্যাটের পেপারটার জন্য অ্যাপ্লিকেশন করছি। এখান থেকেই আপনার রেজিস্ট্রেশন ক্যাটাগরিতে আপনারটা কি নতুন করে রেজিস্ট্রেশন করছেন নাকি আগে রেজিস্ট্রেশন করেছিলেন, এখন ডিজিটালে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেটার সিলেক্ট করতে হবে। আমরা নিউ সিলেক্ট করলাম। টাইপ অফ ওনারশিপ এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা ধরুন এখান থেকে প্রাইভেট লিমিটেড দিয়ে দিচ্ছি। আপনি যদি প্রোপ্রাইটরশিপ হন প্রোপ্রাইটরশিপ দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আর ইউ উইথ হোল্ডিং এন্টিটি, আপনি কি পুরো বিজনেসটার মালিক কিনা সেটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমরা ইয়েস দিয়ে দিব, যদি না হয়ে থাকেন সেখানে নো দিবেন। আমরা বাকি ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। দেন কিছু জেনারেল ইনফরমেশন চাচ্ছে, ট্রেড লাইসেন্স নাম্বার, ইস্যু ডেট, তারপর হচ্ছে আরজেসি ইনকর্পোরেশন নাম্বার। যদি আপনার লিমিটেড কোম্পানি হয় তাহলে আপনি ইনকর্পোরেশন নাম্বারটা এখানে দিতে হবে, ইস্যু ডেটটা এখানে দিতে হবে, ইটিন এখানে দিতে হবে। দেন হচ্ছে আপনার যে নামটা সেটা এখানে দিতে হবে। এটা আপনি লিখতে পারবেন, আপনি যখন ইটিনটা এখানে দিয়ে দিবেন আপনার নামটা কিন্তু এখানে চলে আসবে। দেন হচ্ছে আচ্ছা, নামটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে ট্রেডিং ব্র্যান্ড নেম, আপনার বিজনেসের যে নাম সেই ব্র্যান্ডটার নাম এখানে দিতে পারেন যদি এখানে প্রয়োজন হয়। এটা ম্যান্ডেটরি ফিল্ড না, সেটা না দিলেও কোনো সমস্যা নেই।
রেজিস্ট্রেশন টাইপ আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন করছেন নাকি টার্ন ওভার ট্যাক্সের জন্য। আমরা ভ্যাটের জন্য অ্যাপ্লিকেশন করছি, আমরা ভ্যাট সিলেক্ট করব। দেন ইকুইটি ইনফরমেশন, আপনার এই বিজনেসে আসলে ইকুইটি কি পরিমাণ, আপনার কি এটা সম্পূর্ণ বাংলাদেশি নাকি এখানে ফরেন ইকুইটি আছে। যদি 100% লোকাল হয় 100% লোকাল, যদি ফরেন হয় 100% ফরেন। আর যদি জয়েন্ট হয় সেক্ষেত্রে আপনার লোকাল শেয়ার এবং যে ফরেন শেয়ার সেটা আপনাকে এখানে দিতে হবে। আমরা 100% লোকাল দিয়ে দিচ্ছি। যদি আপনার বিআইডিএ রেজিস্ট্রেশন নাম্বার থাকে, বিডা রেজিস্ট্রেশন নাম্বার, সেটা দিতে পারেন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে সেখানে যদি আপনার কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা এখানে দিয়ে দিবেন, ইস্যু ডেট এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যে যোগাযোগের ইনফরমেশন সেটা দিতে হবে। ফ্যাক্টরি বিজনেস অপারেশন অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা বিন সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা হবে, ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিতে হবে। ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, পোস্টাল কোড বা যে পোস্ট কোড সেটা আপনাকে এখানে দিতে হবে। দেন ল্যান্ডের কোনো নাম্বার থাকলে ল্যান্ড টেলিফোন নাম্বার সেটা দিতে হবে, মোবাইল টেলিফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার, ইমেইল আপনাকে দিতে হবে এখানে। দেন হচ্ছে ফ্যাক্স নাম্বার যদি থাকে, ওয়েবসাইট অ্যাড্রেস যদি থাকে সেটাও এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে হেডকোয়ার্টার অ্যাড্রেস, আপনার অফিসের যে ঠিকানাটা সেটা এখানে দিয়ে দিতে হবে। আর যদি যে অ্যাড্রেসটা আপনি এখানে দিয়েছেন অলরেডি একবার, ফ্যাক্টরি বিজনেস অপারেশন অ্যাড্রেস, সেটাই যদি হয়ে থাকে তাহলে এখান থেকে সেম অ্যাজ ফ্যাক্টরি বিজনেস অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে 100% ফরেন ওনারশিপ হলে এখানের বাংলাদেশের বাইরে যে অ্যাড্রেসটা আছে সেখানে আপনাকে সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের লিস্ট অফ ব্রাঞ্চ ইউনিট ইউ উইশ টু ব্রিং আন্ডার সেন্ট্রাল রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার বিজনেসটার যদি অন্য কোথাও কোনো শাখা থাকে সেটা যদি আপনি এখানে নিয়ে আসতে চান, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ব্রাঞ্চ এখানে অ্যাড করতে পারবেন। এখানে যে অ্যাডের অপশন আছে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, বাট আমাদের যেহেতু সেটার প্রয়োজন নেই, আমরা এখানে ছিলাম, সেটা আমরা লাগবে না। দেন হচ্ছে মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, আপনি কী ধরনের অ্যাক্টিভিটি পরিচালনা করবেন আপনার বিজনেসের জন্য সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি ম্যানুফ্যাকচার করেন ম্যানুফ্যাকচারিং দিতে হবে, সার্ভিস অফার করলে সার্ভিস দিতে হবে, দেন হচ্ছে ইম্পোর্ট করলে ইম্পোর্ট দিতে হবে, এক্সপোর্ট করলে হচ্ছে এক্সপোর্ট দিতে হবে। আমরা দুটো সিলেক্ট করলাম। ইম্পোর্টের জন্য আপনার আইআরসি সার্টিফিকেটের ডকুমেন্ট নাম্বারটা এখানে দিতে হবে। এক্সপোর্ট করলে এক্সপোর্টের যে ইআরসি সার্টিফিকেট আছে সেটার নাম্বার এবং ইস্যু ডেট এখানে আপনাকে দিয়ে দিতে হবে। যদি অন্য কিছু হয় এখানে আপনি আদার সিলেক্ট করতে পারেন, এখানে সেটা লিখতে পারেন আপনি যেই বিজনেসটা করবেন সেটা। এরপর হচ্ছে এরিয়াস অফ ম্যানুফ্যাকচারিং, যদি আপনার ম্যানুফ্যাকচারিং সিলেক্ট করেন এটা, তাহলে আপনার কোথায় আপনি ম্যানুফ্যাকচার করেন সেটা এখান থেকে অ্যাড করে দিতে হবে। এরপর হচ্ছে এরিয়াস অফ সার্ভিস, যদি আপনি সার্ভিস সিলেক্ট করেন সেটা এখানে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে বিজনেস ক্লাসিফিকেশন কোড, এটা প্রয়োজনীয় আপাতত। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেখান থেকে আপনি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে অ্যাড করতে হবে, অ্যাকাউন্টের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাঙ্কের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। ওই যে আপনার বিজনেসের যে অ্যাকাউন্ট সেটাই হচ্ছে এখানে আপনাকে অ্যাড করতে হবে। এরপর হচ্ছে আমাদের এই যে ওনারদের, ডিরেক্টরদের সবার ইনফরমেশন হচ্ছে এখানে একজন একজন করে অ্যাড করতে হবে। এরপর হচ্ছে বিজনেস অপারেশনস, আপনার গত 12 মাসে আপনি কী পরিমাণ টার্নওভার করেছেন, ট্যাক্সেবল টার্নওভার, বা গত 12 মাসে আপনি কী পরিমাণ বাংলাদেশি টাকায় বিজনেস করেছেন সেটা এখানে অ্যাড করে দিতে হবে। এরপর হচ্ছে আগামী 12 মাসে আপনি কী পরিমাণ টার্নওভার এক্সপেক্ট করছেন বা আইডিয়া করছেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। দেন আপনার বিজনেসে কতজন এমপ্লয়ি আছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আপনি জিরো রেটেড সাপ্লাই করছেন কিনা, দেন আপনি ভ্যাট এক্সেম্পটেড সাপ্লাই করছেন কিনা সেগুলো এখান থেকে ইয়েস করে দিব আমরা। দেন হচ্ছে অথরাইজড পারসনস ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার ভ্যাট রিলেটেড অনলাইন অ্যাক্টিভিটিগুলো যে পরিচালনা করবে তার ইনফরমেশন এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের ডিক্লারেশন, পুরো নাম এবং যে ডেজিগনেশন সেটা এখানে দিয়ে আপনি হচ্ছে এগ্রি করে সব কিছু এখান থেকে চেক করবেন, চেক করে হচ্ছে সাবমিট করে দিবেন। এতটুকুই হচ্ছে আমাদের কাজ। এতটুকু করে আপনি সাবমিট করে দিলে হচ্ছে আপনার যে 13 ডিজিটের বিন সেটা আপনি পেয়ে যাবেন আপনার বিজনেসের নামে। ফাইনালি আমরা হচ্ছে ইপিবিতে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, বা ইপিবি এক্সপোর্ট রেজিস্ট্রেশন ব্যুরো, সেখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা একটু আমরা দেখে আসি। ইপিবি রেজিস্ট্রেশন লিখে যদি আপনি সার্চ করেন, একদম শুরুতেই যে লিঙ্কটা আসবে অনলাইন এক্সপোর্টার্স রেজিস্ট্রেশন, সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনার একটা বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। আপনি যদি ডান দিকে আসেন, এখানে এক্সপোর্টার্স রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে বেশ কিছু ইনফরমেশন চাচ্ছে, আমরা ইনফরমেশনগুলো একটু দিয়ে দিব।
আমরা একটি নাম দিয়ে দিলাম আমাদের। আর আপনার কোম্পানিটা কি টেক্সটাইল রিলেটেড নাকি নন টেক্সটাইল? আমাদেরটা যেহেতু নন টেক্সটাইল, আমরা নন টেক্সটাইল সিলেক্ট করে দিলাম। সার্ভিস অফিস আপনাকে দিতে হবে, অর্থাৎ ইপিবির সার্ভিস অফিস আপনি কোন এরিয়াতে আছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা চট্টগ্রাম দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে যেই সার্ভিস অফিসের কাছাকাছি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে অথরাইজড পারসন নেম, আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই আপনি নিজেই করতে পারবেন, এখানে অন্য কারো হেল্প আপনার খুব বেশি প্রয়োজন হবে বলে মনে হয় না। নির্ভুলভাবে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ইমেলটা এখানে দিয়ে দেব। ওকে, আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, সেম পাসওয়ার্ডটা আবার রিপিট করতে হবে। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। নেটওয়ার্ক এরর বলা হচ্ছে। যেটা আমি বলছিলাম যে আমাদের প্রত্যেকটা সার্ভারই একটু প্রবলেম করে। আমি আবার দিচ্ছি। এই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ফাস্ট করার চেষ্টা করছি। আপনারা যখন এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন অবশ্যই নির্ভুলভাবে এই ইনফরমেশনগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। এখনও আমাদের একটা এরর শো করছে, আমরা আবার চেষ্টা করি। স্টিল এরর। আমি জানি না আপনাদেরকে এই বিষয়টা দেখাইতে পারবো কিনা, বাট দেখাতে পারলে আপনাদের জন্য ভালো হতো। এটা এটা নেটওয়ার্ক এরর আসার কোনো রিজন তো আমি দেখছি না। আমরা আবার লোড করেছি, এটা আবারও এরর আসছে। আমরা যদি অন্য একটা ট্যাব থেকে ট্রাই করি। আচ্ছা, স্টিল আমরা এরর পাচ্ছি, বাট প্রবলেম নাই। আমি পরবর্তী কোনো ক্লাসে যদি এটা দেখানোর সুযোগ থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যদি সাইন আপটা করতে পারি। আর যদি করতে না পারি আপনারা সিম্পলি এখান থেকে রেজিস্ট্রেশন প্রসেসটা করে আমরা আগের যে অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করেছি সেমভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে আপনার ইপিপি যে রেজিস্ট্রেশনটা সেটা এখান থেকে করে নিতে পারবেন।